ছাড়েন বলছি, এভাবে আপনারা। নেহা আর কিছু বলতে পারে না। সাদা কাপড় দিয়ে মুখটা বেঁধে দেয় চিকন গোছের ঢিলে টি শার্ট পরা একটি ছেলে, আর সাথে সাথে অন্য একটি ছেলে তার হাত দুটো দড়ি দিয়ে বেঁধে দেয়। নেহা চিৎকার করতে পারছে না, কেবল চোখ গোল গোল করে সবাইকে একবার দেখে নিল। তিনজন ছেলের মধ্যে নেহা একজনকে বেশ ভালো করেই চেনে। তারই এলাকাতে বাসা ছেলেটির নাম মনে করার চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত চিন্তায় নামটা মনে পড়ছে না। কিন্তু সেই পরিচিত ছেলেটাকে নেহা কিছু বলতে যাবে তারই আগে পেছন থেকে একজন নেহার চোখ দুটো বেঁধে দেয়। পরিচিত ছেলেটির কণ্ঠ থেকে নেহা শুনতে পায়, এসিএম জলদি গাড়ি স্টার্ট দে, সময় খুব কম। নেহা ভয়ে আঁতকে ওঠে। কোথায় নিয়ে যাচ্ছে তাকে? কণ্ঠ শুনে সে ছেলেটির নামটা মনে করে নেয়। ছেলেটির নাম রাফাত। তার বাড়ির কয়েকটা বাড়ি পরেই রাফাতের বাড়ি। কদিন ধরেই সে তার উপর নজর রাখছিল। তবে কি আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য এমনভাবে নজর রাখছিল? নেহা এসব ভাবতে থাকে। কেউ একজন তার হাত দুটো বেঁধে ফেলে। নেহা করে কান্না করতে থাকে। বেশ কিছু সময় যাওয়ার পর নেহা শুনতে পায়, সিয়াম ওইখানে থাক, চলে এসেছি। আবারও রাফাতের কথা শুনতে পায় নেহা। কয়েকটি হাত এসে গাড়ি থেকে টেনে নামায় নেহাকে। তারপর এক এক করে হাত, চোখ, মুখ বাঁধন খুলে দেয়। নেহা অবাক চোখে দেখতে থাকে চারপাশ। অপরিচিত জায়গা এটি, তবে একটি সাইনবোর্ডে লেখা দেখে নেহার চোখ আটকে যায়, কাজী অফিস। কিন্তু তাকে এখানে কেন আনা হয়েছে? একটি ছেলে তাকে প্রায় টানতে টানতে ভেতরে নিয়ে গেল। নেহা কল্পনাও করতে পারছে না তার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু হতে চলেছে। নেহা ভেতরে প্রবেশ করে। কাজী সাহেব সামনের চেয়ারে একটি ছেলে বসা, একদম হিরোদের মতো দেখতে। লম্বা 6 ফুট, 6 প্যাকস বডি হবে, একটা কালো স্যুট পরা, একটা কালো সানগ্লাস, চুলগুলো স্টাইল করা। নেহা খানিকটা বিস্ময় নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। তাকে তুলে নিয়ে আসা হয়েছে কিছু সময় সেটা ভুলে যায়, কিন্তু পরক্ষণেই তুড়ি বাজানোর শব্দে স্তম্ভিত ফেরে। কি হলো? হাগর তাকিয়ে আছে কেন? কি ভাবছে এত? নেহা চমকে ওঠে। চেয়ারে বসা ছেলেটির কথা বলে ওঠে। নেহাকে যারা তুলে এনেছিল তাদের মধ্যে কেউ একজন নেহাকে ছেলেটির পাশে বসিয়ে দিয়ে ওরা চারপাশ ঘিরে রাখলো। নেহা প্রশ্ন করে, আপনি কে? আপনি আমাকে এখানে কেন তুলে আনছেন? বিয়ে করার জন্য। কি ফাজলামি পাইছেন? পাশে বসা ছেলেটি কিছু বলে না, কেবল মুচকি হাসতে থাকে। নেহার ইচ্ছে করছে এক্ষুনি সবগুলোকে চড় দিয়ে এখান থেকে চলে যায়। কত বড় সাহস ওদের! আমাকে তুলে নিয়ে এসেছে, তাও আবার সোজা বিয়ে করার জন্য বলছে। কি মনে করে এরা? নেহা নীরবেই এসব ভাবছে। তখনই পাশে বসা ছেলেটি বলে, আমি নিলয়। আপাতত তোমার সাথে কোনো প্রকার ফাজলামি করছি না। তোমাকে তুলে আনা হয়েছে মূলত বিয়ের জন্যই। বিয়েতে রাজি হলে ভালো, না হলে আরো ভালো। নিলয় কথাগুলো নেহার দিকে তাকিয়েই খুবই শান্ত গলায় বলল। নেহার এমন কথা শুনে কেবলই চুপ হয়ে যায়নি, সে কি বলবে সেটাও সে ভাবতে পারছে না। কি সাংঘাতিক ব্যাপার ঘটতে চলেছে তার সাথে। যাকে চিনে না তাকে বিয়ে করতে হচ্ছে, তাও আবার দিনে দুপুরে তুলে এনে। এই কাগজটা ধরো। এটা কিসের কাগজ? আর আমি এটা নিয়ে কি করব? সাইন করো। এটা আমাদের বিয়ের কাবিনের কাগজ। কি? নেহা বেশ খানিকটা রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল নিলয়ের দিকে। রাগের প্রভাব চোখে মুখে বেশ গম্ভীরভাবে ফুটে উঠল। মাথাটা গরম হয়ে গেল তার। তাই কাগজটা টান দিয়ে ছিঁড়ে ফেলে নেহা বলল, কি পাইছেনটা কি? হ্যাঁ, আমি আপনাকে কেন বিয়ে করব? না আমি আপনাকে চিনি, না আগে কোনোদিন দেখেছি আপনাকে। শুনুন, ভালোই ভালোই আমাকে এখান থেকে তুলে এনেছেন, সেখানেই দিয়ে আসুন। আর না হলে ফল কিন্তু খুবই ভালো হবে না বলে দিচ্ছে। নেহার কথা শুনে নিলয় সহ আশেপাশের সবাই হাসতে লাগলো। নেহা এবার অবাক চোখে তাকায় সবার দিকে। এলাকাতে নেহার আব্বু অনেক বেশি রাজনৈতিক পাওয়ার আছে। নিলয় হাসতে হাসতে বলে, শোনো, জলদি সাইন করো, না হলে তোমার আব্বুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাসুম। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির পকেট থেকে ফোন বের করে নেহার সামনে ধরে। নেহা বিস্ময়কর চাহনি নিয়ে সেই দিকে তাকায়। সে একটি ভিডিও দেখতে পায়। সেখানে নেহা দেখে ওর আব্বুর অফিস থেকে বের হচ্ছে, আর তার পেছনে দুজন লোক, ওদের হাতে রিভলভার। তারা নেহার আব্বুকে ফলো করছে। নেহা ভয় পেয়ে যায়,
কারণ তার আব্বু ছাড়া আপন বলতে কেউ নেই। নেহার আম্মু মারা গেছে আরও 4 বছর আগে। নেহা তার আব্বুকে প্রচণ্ড রকম ভালোবাসে, তাই নেহা কাঁদতে কাঁদতে পাশে বসা ছেলেটির দিকে তাকায়। একটু আগে তার সৌন্দর্য দেখে কত কিছু না ভেবেছিল ও। আর সেই মানুষটা এরকম জঘন্য টাইপ আচরণ করবে নেহা কল্পনাও করতে পারেনি। তাই সে বলে, প্লিজ আমার আব্বুর কিছু করবেন না আপনি। হ্যাঁ, আপনি বলেন কোথায় সাইন করতে হবে। দ্যাটস লাইক এ গুড গার্ল। তারপর নেহা বিয়ে করে ফেলে এই অপরিচিত মাস্তান একটি ছেলেকে। নেহা তাকে অসহ্য দৃষ্টিতে বারবার দেখছে আর মনে মনে বলছে তাকে খুন করে সে পালাবে। কান্না করতে করতে সে ভাবে, চেনা নাই জানা নাই একটা ছেলেকে বিয়ে করে নিলাম। কি হচ্ছে আমার সাথে এগুলা? আম্মু, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা? এতদিন এই ডাইনি রাক্ষসী মহিলার জন্য শান্তিতে বাসায় থাকতে পারতাম না। আজ যখন বাসা থেকে চলে আসলাম তখন এই ছেলে আমাকে তুলে নিয়ে এসে বিয়ে করলো। কি হচ্ছে আমার সাথে এগুলা? কেন হচ্ছে এমন? বিয়ে করবো না বলে বাসা থেকে চলে আসলাম, আর এখন কি হলো? আম্মু, তুমি কেন আমাকে নিয়ে গেলে না? নেহা কান্না করতে করতে কথাগুলো ভাবছে। আজ তাকে দেখতে আসার কথা, আর দেখতে এসেই তাকে বিয়ে করে নিয়ে যাবে। ভোরে উঠে নামাজ পড়ে বসে আছে নেহা। এমন সময় তার আব্বু রুমে আসে। নেহার আব্বুর নাম আশরাফ, একটি রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদক। এলাকার সহ এলাকার বাইরের মিস্টার আশরাফ সাহেবের বেশ নামডাক। কিন্তু আজ সকালে নেহার ঘরের দরজার সামনে আশরাফ সাহেব দাঁড়িয়ে থাকে বেশ কিছু সময়। তারপর হুট করেই বলে ওঠে, নেহা, ভিতরে আসবো? আপু, তুমি আমার রুমে আসবে? এ তো অনুমতি নেওয়ার কি আছে? আসো। আসলে আমি একটা কথা বলতে এসেছি। কি কথা আব্বু, বলো না। আসলে কথাটা তোকে কি করে বলি? দেখ মা, তুই তো বড় হচ্ছিস, তোকে তো আর আমি ঘরে রাখতে পারবো না। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস, বিয়ে তো করতে হবেই। তাই বলছিলাম কি, তোর মা কতদিন ধরে বলছে, আর ছেলেটাও অনেক ভালো, তুই তো আকাশকে চিনিস। আশরাফ সাহেব এই অবধি বলে থেমে যায়। মা মরা মেয়ে নেহার দিকে কিছুটা নরম দৃষ্টিতে তাকায়, তবে নেহা বেশ অবাক চোখে তাকিয়ে থাকে। কারণ নেহা এতক্ষণে বুঝে নিয়েছে তার আব্বু এভাবে রুমে আসার কারণ তাকে বিয়ে দেওয়ার জন্য। আর ছেলেটা হলো আকাশ। আকাশ হলো নেহার সৎ মার বোনের ছেলে। একদম মায়ের আঁচল ধরে রাখা গাধা টাইপ ছেলে। মায়ের অনুমতি ছাড়া বাথরুমেও যায় না, সব সময় মায়ের কথা মেনে চলে। নেহা উদাস দৃষ্টিতে তাকিয়ে বলে, কিন্তু আব্বু, আমি... কোনো কিন্তু না মা, তুই ভেবে বলিস। আর তোর কাছে আমার একটা আবদার, পারলে রাখিস। তোর মাও এটাই চায়, আকাশের সাথে তোর বিয়ে হোক। আর একটা কথা, কাউকে পছন্দ থাকলে আমাকে বলতে পারিস, আমি তার সাথেই বিয়ে দিব। আশরাফ সাহেব আর কিছু বলে না। নেহাও কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে হেঁটে চলে যায়। নেহা আশরাফ সাহেবের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে আকাশকে বিয়ে করতে চায় না। এই কারণ হলো নেহার সৎ মা। কিন্তু নেহা তো কাউকে পছন্দও নেই, সে কাউকে ভালোবাসেনি। তাহলে সে কি করবে এখন? আর যাই হোক, এই হাবা মায়ের ছেলেটাকে বিয়ে করতে পারবো না, আর এই ডাইনি রাক্ষসী মহিলার বোনের ছেলেকে তো জীবনেও না। এইসব ভাবছে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে নেহা। এমন সময় নেহার সৎ মা নেহার ঘরের দরজার কাছে আসে। নেহাকে জানলার দিকে বাইরে তাকিয়ে থাকতে দেখে বলে, নবাব দাদি, ঘুম ভাঙছে আপনার? তো আপনার আব্বু কি বলে গেছেন শুনছেন তো? আর কতদিন আপনাকে ঘরে বসিয়ে রাখবো? এইবার তো বিয়ে করে বিদায় হ। তুই এখন গিয়ে তোর বাবাকে বলবি তুই বিয়েতে রাজি। নেহার সৎ মা রাহেলা বেগম খুব হিংসুটে মহিলা। ওনার গলা দিয়ে কখনোই ভালো কথা মুখে আসে না। নেহাকে সবসময় খারাপভাবে প্রহার করে থাকে। না, আর সহ্য করা যায় না। এই মহিলা আমাকে যা না তা বলে চলে যায়। আমি কি করব? আর থাকবো না এই বাড়িতে। আপু এখন এই মহিলার কথা শুনিয়ে আমাকে আজ এইগুলা বলে গেল। আমি আর থাকবো না। আম্মু থাকলে আজ এমন হতো না। কথাগুলো নেহা বিড়বিড় করে কদম ফুল গাছের দিকে তাকিয়েই বলে ফেলল। নেহার মা মারা যাওয়ার পরে আশরাফ সাহেব রাহেলা বেগমকে বিয়ে করে আনে। তারপর থেকে নেহার আব্বুর সামনে রাহেলা বেগম নেহাকে কতই না আদর করে। আর তিনি চলে গেলেই শুরু হয় নেহার ওপর রাহেলা বেগমের অত্যাচার। নেহা অনেক চেষ্টা করেছে আশরাফ সাহেবকে সব বলে দিতে, কিন্তু নেহা তা করেনি, কারণ সে চায়নি শেষ বয়সে তার আব্বু কষ্ট পাক। কান্না শেষ হলে গাড়িতে করে চলে যাওয়া যাক। নেহা হকচকিয়ে ওঠে।
সে পাশে তাকায়। একটু আগে তাকে জোর করে তুলে নিয়ে আসা মানুষটার সাথে বিয়ে হয়, সেই মানুষটা তার পাশে বসে আছে এখনো। আর নেহা কবুল বলার পর তার পুরনো কিছু কথা মনে করছিল বসে বসে। আজ যখন সকালে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে আসে, তখনই কোথা থেকে একটি সাদা রঙের জিপ আসে নেহার সামনে। নেহা প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো বড় লোকের লাফাঙ্গা টাইপ ছেলেগুলোর কাজ, যারা গায়ের কাছ দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। কিন্তু না, পরক্ষণে নেহার ভাবনায় জল ঢেলে সাদা রঙের জিপটি ওর পাশে এসে থেমে যায়। কিছু বোঝার আগে কয়েকটি হাত তার মুখ চেপে ধরে গাড়ির মধ্যে তুলে নেয়, তারপর সোজা কাজী অফিসে নিয়ে আসে। আর এই কাজটি করে নিলয়। কি হলো মিসেস, কান্না থামাও আর চলো আমার সাথে। ভাই, ভাবি কোথায় থাকবে? কোথায় আবার, আমাদের রাস্তা নাই। আরে চুপ কর, আস্তানায় ভাবি নিয়ে থাকা যায়? সেখানে থাকে তো মাস্তানেরা। ভাবি কি মাস্তান নাকি? হতে পারে ভাই মাস্তান, তাই বলে কি ভাবিও মাস্তান হবে? এই তোরা থামবি, চল এখন। রাফাত, সিয়াম, মাসুম হলো নিলয়ের সবচাইতে কাছের লোক। আপন ভাই না হলেও ওরা নিলয়ের ভাইয়ের থেকেও বেশি কিছু, তাই নিলয় যা বলে তাই করে ওরা। নিলয় নেহার দিকে তাকায়। নেহা তখনই বলে, কোথায় যাব? আমি আপনার সাথে কোথাও যাব না, আপনি খুব খারাপ লোক। চুপচাপ যাবেন নাকি আমি ফোন দিয়ে বলবো? মাসুম নেহার দিকে ফোন এগিয়ে কথাটি বলল। নেহা আবারও কপাল কুঁচকে তাকায় ওদের দিকে। নিলয়কে তার স্বামী বলে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে, ঘেন্না হচ্ছে তার। তাকে বিয়ে করার জন্য এত কিছু করবে লোকটা, নেহা ভাবতেও পারছে না, তাও জঘন্য টাইপ কাজ। নেহা তখনই ভয়ে চুপসে যেয়ে বলল, এই না না, আপনারা প্লিজ এমন করবেন না, আমি যাব। নেহা বসা থেকে দাঁড়িয়ে কথাটি বলে। মনে মনে সে বলে, মানুষ এতটা নীচ হতে পারে আমি ভাবতে পারছি না। কেন আমাকে জোর করে বিয়ে করলো? আর আমাকে কি করে চেনে এই লোকগুলো? চুপচাপ গাড়িতে বসো, নাকি আমি কোলে তুলে নিব? নিলয় শয়তানি একটা হাসি দেয়। রাফাত, মাসুম, সিয়াম নেহাকে নিয়ে বের হয়। নিলয় পেছনে পেছনে হাঁটতে থাকে। তখনই পকেটে থাকা ফোনটি বেজে ওঠে। নিলয়ের ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আশরাফ সাহেবের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করে নিলয় ওপাশ থেকে বলে, ঠিক আছে তো সব? জি ঠিক আছে। ওকে, দেখা হবে। আশরাফ সাহেব ফোন কেটে দেয়। নিলয় মুচকি হাসে। নিলয়ের হাসিটা একটু প্রশস্ত হয়। সবাই নিলয়ের মুচকি হাসির দিকে তাকিয়ে থাকে, কিন্তু হাসির কারণ কেউ জানে না। নেহাকে সামনের সিটে বসায় ওরা। নিলয় নিজেই ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করার জন্য প্রস্তুত হয়। বাকিরা সবাই পেছনের সিটে বসে নিজেদের কথা ভাবছে। সিট বেল্টটা বেঁধে নাও। নেহা চোখ তুলে পাশে বসা নিলয়ের দিকে তাকায়। নিলয় নেহার দিকে তাকিয়ে সিট বেল্ট বাঁধার কথা বলে। নেহার আগে নিলয়ের দিকে থেকে চোখ সরিয়ে নেয়। অসহ্য লাগতে থাকে নেহার। একদম সে নিলয়ের কোনো কথা শুনতে চাইছে না, তবে নিলয়ও ছাড়ার পাত্র না। সে ধমক দিয়ে বলে, কি ব্যাপার, সিট বেল্টটা বাঁধতে বললাম না? আচ্ছা যাও, বাঁধতে হবে না, আমি নিজেই বেঁধে দিচ্ছি। কথাটি বলেই নিলয় এসে নেহার সিট বেল্ট বেঁধে দেয়। নেহা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অনেকটা সময়। তারপর নিলয় গাড়ি চালাতে শুরু করে। নেহা গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। কত আশা ছিল তার জীবনকে নিয়ে, জীবনের ভাবনা নিয়ে, কিন্তু সবটাই কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, বাড়ি থেকে পালিয়ে কোথায় যাবে নেহা? সেই সৎ মা নিজেই খুঁজে বের করবে, জোর করে বিয়ে দিয়ে দেবে। এর থেকে একটি আশ্রয়স্থান সে পেয়েছে, এটাই অনেক। নেহা বাইরে তাকিয়ে এসবই ভাবছে। হঠাৎ গাড়ি থেমে যায়। নেহার ভাবনার থেকে বাস্তবে এসে সামনে তাকায়। কয়েকজন পুলিশ নেহাদের গাড়ি দাঁড় করিয়েছে। নেহার চোখে একটি শান্তির ছাপ প্রকাশ হতে থাকে। এক্ষুনি চিৎকার দেব, এদের হাত থেকে এটাই বাঁচার একমাত্র উপায়। পুলিশদেরকে সব বলতে হবে, এরা একটি বড় অপহরণ চক্র। কথাগুলো নেহা মনে মনে ভেবেই বেশ শান্তি লাভ করে। পরিকল্পনা অনুযায়ী নেহা চিৎকার দিতে যাবে, তখনই একটি পুলিশ এসে নিলয়কে সালাম দেয়। কেমন আছেন নিলয় স্যার? ভালো, তোমাদের কি অবস্থা? এই তো স্যার বলছে আমাদের ভাবি নাকি উনি? ভাবি কেমন আছেন? নেহা বোকার মতো একবার পুলিশের দিকে তাকায়, একবার নিলয়ের দিকে তাকায়। কে এই নিলয়? পুলিশরা কেন তাকে স্যার ডাকছে? আবার এদের কাছে রিভলভারও আছে, অথচ পুলিশ তাকে কিছুই বলছে না। কে এই ব্যক্তি? কি রহস্য এর মাঝে? আর আমার সাথে জড়ালো কেন? নেহা এক মুহূর্ত চুপ হয়ে কথাগুলো পরপর মাথার মধ্যে সাজিয়ে প্রশ্ন করতে থাকে নিজেকে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না সে।
কেবল বোকাদের মতো পুলিশদের দিকে তাকিয়ে শুকনো একটি হাসি দেয়। তারপর নিলয় আবারও গাড়ি চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর আবারও নিলয়ের ফোনটা বাজতে থাকে। নিলয় ফোনের দিকে তাকিয়ে দেখে আবারও আশরাফ সাহেবের কল। সব ঠিক চলছে? এখন অবধি সবই ঠিক আছে। কোনো সন্দেহ করছে নাকি? না, বোকা একটা মেয়ে। নিলয় ফোন কেটে দেয়। নেহা রাগী চোখে তাকায় নিলয়ের দিকে। নেহাকে বোকা বলেছে ও, কিন্তু কি বোকামি করলো সে বুঝতে পারছে না। হঠাৎ গাড়িটা ব্রেক করে। নেহা জানলার দিকে তাকিয়ে দেখে একটা কবরস্থান। খুব পরিচিত একটি কবরস্থান নেহার কাছে। নেহা নিজের থেকে গাড়ি থেকে নামে। এরপর নেহা দেখে নিলয় কবরস্থানের মধ্যে প্রবেশ করছে। নেহাও পেছনে যায়। নেহাকে অবাক করে দিয়ে নিলয় নেহার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কবর রিজায়ত করে। নেহা বেশ কিছু সময় নিলয়ের দিকে তাকিয়ে থাকে। অবাক করা চাহনি নিয়ে নেহা নিলয়ের দিকে তাকিয়ে হাঁ হয়ে যায়। প্রশ্নগুলো আবারও তার মাথার মধ্যে ঘুরপাক খায়। কে এই ছেলে? কে বা হবে সে? তার সাথে কেন বা পরিচিত হলো? মাকে সে কিভাবে চেনে? নেহা আর কিচ্ছু ভাবতে পারছে না। সোজা হয়ে নিলয়ের পাশে দাঁড়ায়। মায়ের কবরের দিকে তাকিয়ে থাকে নেহা। এখানে সে সপ্তাহে একবার করে আসে। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে নেহা মনে মনে মায়ের সাথে অনেক কথা বলে আর কান্না করে। তারপর এতিমখানায় যে ছোট বাচ্চাদের সে খাবার খাইয়ে বাড়ি চলে যায়। কিন্তু আজ সে নিজে আসেনি। নিলয় নামে অপরিচিত ছেলেটি যে কিনা নেহার বর, সে তাকে নিয়ে এসেছে। আর নেহাকে অবাক করে দিয়ে নিলয় বাচ্চাদের খাবার দিতে থাকে। নেহা কেবলই অবাক হয়ে চেয়ে থাকে ছেলেটার দিকে। এক সময় মনে হয় নিলয় তার খুব কাছের লোক, আবার পরক্ষণে তার প্রতি ঘৃণা কাজ করে নেহার। গাড়িতে ওঠো। নিলয় সব কাজ শেষ করে গাড়ির কাছে আসে। নেহাকে গাড়িতে উঠতে বলে। নেহা বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে পড়ে। নিলয় ড্রাইভিং সিটে বসতে নেহা প্রশ্ন করে, কে আপনি? আপনার পরিচয়টা দিন। আমি নিলয়, নিলয় হাসান। বাকিটা সময় হলেই জানতে পারবে। নিলয় কথাটি বলে নেহার মুখের দিকে যেন একটা স্প্রে করে। নেহা ঘুমিয়ে যায়। নেহার ঘুমন্ত মুখটার দিকে নিলয় চেয়ে থাকে অনেকটা সময়। কি অপরূপ মায়া নেহার মুখে। এক সময় এই মায়াতেই নিলয় খুব গভীরভাবে আটকে যায়। তবে সেই মায়াটা ছিল কেবলই মরিচিকা, যার অপর পাশে ছিল মিমি, আর এই পাশে ছিল নিলয়। বিকেল 4:30। নেহার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে একটি অচেনা রুমের মধ্যে সে শুয়ে আছে। হালকা শীত শীত করছে তার। গায়ে একটি পাতলা কম্বল। নেহা রুমের চারপাশটায় ভালো করে চোখ বুলিয়ে নিল। রুমের চারপাশের দেয়ালে নেহার ছবি টানানো। প্রথমে যে ছবিটা নেহার চোখে পড়ে সেটার দিকে সে অনেকক্ষণ চেয়ে থাকে, কারণ এমনি একটি ছবির কারণে সে একদিন প্রচণ্ড রকমের মার খায় তার সৎ মায়ের কাছে। সেই দিন ছিল বৈশাখ মাসের প্রথম দিন। পরন্ত বিকেলে পরিধিত প্রাকৃতিক মাঝে বিরাজ করছিল প্রহেলিকা বৈশাখের আগমনী আমেজ। নেহা ও তার কয়েকজন বান্ধবী মিলে প্ল্যান করে তারা কোথাও একসাথে ঘুরতে যাবে। আর জায়গাটা তাদের এলাকা থেকে একটু কয়েক কিলোমিটার দূরে একটি নদীর পাড়। সবাই সাদা ড্রেস পরে বের হয়। বিকেল হতেই তারা পৌঁছায় সেই নদীর পাড়ে। নদীর চারপাশে বড় বড় মেহগুনি গাছ। ছোট্ট একটি নদী। এটাকে ঠিক নদী বলা যায় না। নদীর এক পাশে ইয়া বড় কাশবন। নদীর পাড়ে কিছু জায়গা নিয়ে সারি সারি কলা বাগান। সেই কলা পাতার বৈশাখের উত্থিত বাতাস যখন এসে পড়ছিল তখন কেবলই যেন একটা প্রত্যাশিত শব্দ হয়। নিমিষেই মন কেমন নেচে ওঠে নেহার। সে কাশবনের দিকে ছুটে যায়। বড় কাশবনের মধ্যে সে খালি পায়ে হাঁটতে থাকে। হঠাৎ একটি ছোট্ট খরগোশছানার দিকে নেহার চোখ যায়। নেহা দাঁড়িয়ে খরগোশছানাটি হাতে নেয়। আর তখনই একটি দমকা বাতাস তার গায়ে এসে লাগে। কালো চুলগুলো কিছুটা মুখের সামনে চলে আসে তার। নেহার মনের আনন্দে খরগোশছানাটি হাতে নিয়ে লাফিয়ে ওঠে, জোরে জোরে বলতে থাকে, তুমি ফিরবে কোনো একদিন, হয়তো নীলিমায় হারানো কোনো এক নিষ্প্রভ বেলায়, নতুবা কোনো এক নতুন বসেকে, এক নতুন দিনের নির্মল খোলা হাওয়ায়, নতুবা তুমি ফিরবে অহরহ ঝরা ঘন কালো বৃষ্টির মুহুমেহু নির্ঝর খেলায়, নতুবা ফিরবে তুমি কোনো এক রাতে পূর্ণিমা ভরা জ্যোৎস্নায়। তুমি ফিরবে জানি বহুদিন পরে, হয়তোবা 1000 বছর পরে, নতুবা আসবে তুমি শত কোটি পথ পাড়ি দিয়ে। কোনো এক সময় এই নিঃস্ব হৃদয়ে লক্ষ প্রাণের ভিড়েও তুমি ফিরবে তোমার আমার গড়া ভালোবাসার নীড়ে।
নেহা নিজেই এসব বলে খানিকটা বোকা মুখে দাঁড়িয়ে থাকে খরগোশটি হাতে নিয়ে। তারপর পাশে তাকিয়ে দেখে ওর বান্ধবীরা অবাক চোখে চেয়ে আছে তার দিকে। নেহা হেসে দেয়। খরগোশ ছানাটির মায়ের পাশে আসে। নেহা বাচ্চাটি তার মায়ের কোলে দিয়ে লজ্জা মাখা মুখে বান্ধবীদের থেকে দৌড়ে চলে আসে। সেই দিনের ছবিটা, কালো চুলগুলো মুখের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে তার, হাতে সাদা খরগোশ ছানা, চারপাশে সাদা কাশফুলের ছড়াছড়ি। কি নিপুণতায় ক্যামেরাম্যানের হাতে, যেন ছবি তোলার তারই কাজ। কোনো অ্যাঙ্গেলের কোনো খুঁত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ছবিটা তুলেছে কে, আর এখানেই বা কেন? কোথায় আমি? নেহার কপালে আবারও চিন্তার ছাপ। সে নিজেই নিজেকে প্রশ্ন করে কিছু সময়। তারপর বসা থেকে যখনই উঠতে যাবে তখনই চোখ পড়ে সোফাতে রাখা একটা বড় ডলের দিকে। ডলটার চারপাশে নেহা পছন্দের ফুল সাজানো অবস্থায় রাখা, রজনীগন্ধা আর হলুদ গাঁদা ফুলের সাথে লাল টিউলিপ। বেশ চমৎকার লাগলো তার। দৌড়ে ডলটার কাছে যায় ও। ডলের পাশে দেয়ালে একটি সৌন্দর্যের পেন্টিং দেখতে পায় নেহা। একটি ছেলে ছোট্ট একটি হাতে বানানো ব্রিজের ওপর বসে ছিপ দিয়ে মাছ ধরছে। ছেলেটার গায়ে একটি হাতা কাটা গেঞ্জি, পরনে হাফ প্যান্ট, যেন দেখে মনে হচ্ছে একদম জীবন্ত একটি পেন্টিং। চার দেয়ালের পেন্টিংগুলো জাস্ট ওয়াও, এত সুন্দর করে সব কিছু গোছানো। আবারও সেই প্রশ্নগুলো মাথার মধ্যে নেহার বারবার ঘুরতে থাকে। কি এই ছেলে? কি তার পরিচয়? আমাকে কিভাবে চেনে? কেনই বা আমার সাথে সে জড়িয়ে গেছে? নেহা পুতুলটি হাতে নিয়ে খাটের কাছে আসতে থাকে। কালো কাজ খচিত একটি টেবিলের ওপর চোখ পড়ে নেহার। সেখানে একটি কড়ির ভেসেলে চায়ের ধোয়া ওঠার দৃশ্য। পাশে চায়ের কাপ উল্টানোভাবে রাখা। তার পাশে পড়ে আছে একটি রঙিন কাগজের মোড়ানো চিরকুট। নেহা ধীর পায়ে হেঁটে যায় টেবিলের কাছে। অচেনা ঘরটি তার কাছে যেন অনেকটা ভালো লাগতে শুরু করেছে। নেহা কাগজের ভাঁজ খোলে। সেখানে লেখা আছে, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। আমি কে তার সঠিক সময় জানতে পারবে। আপাতত তুমি আমার বাড়িতেই আছো। তোমার যা দরকার তা নিচে এসে পাবে। তোমার যা দরকার তা আরিতাকে বললে পেয়ে যাবে। আর হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করবো না। নেহা চিরকুটটি ছিঁড়ে ফেলে দেয়। আবারও অসহ্য লাগতে শুরু করেছে নিলয়ের কথা মনে পড়তেই। আমি কোথায় ফেসে গেলাম? আল্লাহ, দড়ি ফালাও, আমি ওপরে যাব। আমি আসার সময় আব্বুকে চিঠি লিখে আসছি, যেন আমাকে খোঁজার চেষ্টা না করে। যদি করে তো আমি নিজেকে শেষ করে দেব। নেহা নিজেই নিজেকে নিজের কথা বলতে থাকে। রাগে দুঃখে তার কান্না করতে ইচ্ছে করছে। কেন সে রাগ করে বাসা থেকে বের হচ্ছিল? কিন্তু কি আর করার, নেহা এখন এই বদলোকটার বউ, তাই তার কথা তো মানতেই হবে। না হলে যদি তার আব্বুর কোনো ক্ষতি করে? মানুষ এতটা খারাপ হয় কি করে? ওইদিকে মা আমাকে তার বোনের হাবলা ছেলের সাথে বিয়ে দিতে চায়, যেন আব্বুর সব প্রপার্টি নিজের নামে করে নিতে পারে। আর এইদিকে এই ছেলে কেন আমাকে তুলে এনে বিয়ে করলো? আবার আম্মুর কবরের কাছে নিয়ে যায়। উনি কি করে জানলো এটা আম্মুর কবর? আমাকে কি করে চেনে? উফ, মাথা ব্যথা করছে, কিছুই মাথায় ঢুকছে না। নেহা আবারও তার নিজের সাথে কথা বলে। তবে সে এখন কোথায় আছে তা জানে না। কেবল এটা সে এখন বুঝে নিয়েছে, তাকে বড় রকমের ক্ষতি করা হবে না। সে তার মনের ভাবনা চিন্তা বাদ দিয়ে রুম থেকে বের হয়। বড় একটি বাড়ি। সে আছে বাড়ির দোতলাতে। সে নিচে নামে সিঁড়ি বেয়ে। নিচে এসে দেখে 15 থেকে 20 বছরের একটি মেয়ে সোফাতে বসে টিভি দেখছে। নেহাকে দেখা মাত্রই সে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর বলে, আরে ভাবি, আপনি কিছু লাগবে? কি লাগবে বলেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। নেহা মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটির নাম আরিতা। কিন্তু এই নিলয়ের কি হয়? দেখে তো কাজের লোক বলে মনে হচ্ছে না। দেখি জিজ্ঞাসা করে, কে তুমি? আমি আরিতা, ভাইয়ের বোন। ওকে। আচ্ছা, এই বাসায় আর কেউ থাকে না? থাকে তো, মা বাবা সবাই থাকে। তোমার কাকে কাকে দরকার মা? একজন বয়স্ক লোক পেছন থেকে কথাটি বলে। নেহা সেদিকে তাকায়। পাশে আর একজন মহিলা আছে। চুপ হয়ে দাঁড়িয়ে থাকে ও। আমার মা বাবা। নেহা নিলয়ের মা বাবাকে সালাম দেয়। আচ্ছা, এনারা কি জানে ওদের ভদ্ররূপী ছেলেটা আমাকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে? ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলে নেহা উপরে চলে যায়। একটু পর আরিতা আসে নেহার কাছে। দুজনে ব্যালকনিতে যেয়ে দাঁড়ায়। আরিতা বলে, আমি সব জানি ভাইয়া আপনাকে কেন বিয়ে করেছে, আর এটাও জানি আপনি ভাইয়াকে চেনেন না।
আপনি খুব লাকি ভাইয়াকে ভালোবাসে। নেহা চুপ করে তাকিয়ে থাকে আরিতার দিকে। নেহা ঠিক কী বলবে ভেবে পাচ্ছে না। অসহ্য একটা মানুষকে বিয়ে করে আমি নাকি লাকি, যে কিনা ভালোবাসে বলতে পারে না। সে তুলে নিয়ে আসে অবলা একটা মেয়েকে। আরিতা আবারও বলে, আপনাকে সব কিছু সত্যি বলছি, তবে ভাইয়াকে যেন এইসব বলবেন না। জানেন, নিলয় ভাইয়া আসলে আমার নিজের ভাই না, বা আমি ওর নিজের বোন না। আমি এবং আমার মা বাবা ভাইয়ার জন্যই বেঁচে আছি। ভাইয়া এই শহরে একটি খুবই পরিচিত একটি মুখ, তবে সাধারণ কেউ ভাইয়াকে চেনে না, চেনে বড় বড় নেতারা। আর আমার ভাইয়ার জন্যই ওইসব নেতাগুলো বেঁচে আছে, রাজনীতি করে। কেন চেনে তারা জানেন? কারণ ভাইয়া হলো এই দেশের টপ মাস্তান। আর আমার যখন 10 বছর বয়স, তখন আমার জীবনে নেমে আসে কালো রাত। আমরা পড়াশি ছোট্ট একটি গ্রামে থাকতাম, খুব গরিব ছিলাম। রোজ স্কুলে যেতাম। প্রাইমারি স্কুল ছিল আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। একদিন স্কুল থেকে বাড়িতে আসার সময় এক এলাকার প্রভাবশালী নেতার ছেলে মিলে আমাকে ওই বাচ্চা বসে নষ্ট করতে চেয়েছিল। নিলয় ভাইয়া আমাকে তাদের হাত থেকে বাঁচায়। ওরা ছিল 3 জন। ভাইয়া ওদেরকে ওখানে গুলি করে মারে। তারপর থেকে ভাইয়া আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। পরে ভাইয়া গ্রাম থেকে আমাদের এখানে নিয়ে আসে। নেহা আরিতার মুখের দিকে তাকায়। কি বলবে সে খুঁজে পাচ্ছে না। কেবল যেন একটা অচেনা অনুভূতি তার মধ্যে এসে ভর করেছে। আরিতা কাঁদছে। সেই দিন নিলয় পলাশিতে যায় একটি মিশনে, আর সেখানে যেয়ে ফিরে আসার পথে দেখে একটি বাচ্চা মেয়েকে 3 জন ছেলে মিলে খারাপ আচরণ করছে। নিলয় কখনই মেয়েদের সম্মানহানি দেখতে পারে না, তাই সে সেখানে ওদেরকে গুলি করে মারে। আপনার কি চা দেব? দাও। আরিতা নেহাকে চা দিয়ে চলে যায়। আরিতা ভাবে, আসলে মানুষ এত ভালো হয় কি করে? ওনার ভিতরে কোনো অহংকার নেই নিলয় ভাইয়ের মতো। নিলয় ভাইয়া ঠিক মানুষকে ভালোবাসে, তেমন নেহা ভাবিও ওই রকম। দেখলে বোঝা যায়। কথাগুলো ভাবতে ভাবতে চলে আসে আরিতা। নেহা চা শেষ করে সাজানো রুমটার বেডটাতে বসেও বড় পুতুলটাকে শক্ত করে জড়িয়ে নেয়। নিলয়ের চেহারাটা বারবার তার মনে পড়েছে, কিন্তু পরক্ষণে বিরক্ত বোধ করছে নেহা। কারণ একটাই, তাকে জোর করে এভাবে তুলে এনে বিয়ে করেছে নিলয়। নিলয় রাতে বাড়িতে আসে। আরিতা বলে, জোরে ডাক দেয়, আরি আরি। জি ভাইয়া। কিরে কি করিস? ভাইয়া পড়তেছিলাম। কিছু লাগবে? না, তুই চা পর। না ভাইয়া, আমার পড়া শেষ। তুমি বলো কি লাগবে। আর ভাবি কিন্তু খাবার খায়নি, শুধু চা খেয়েছে। ওকে, তুই ডিনার রেডি কর, আমি ওকে নিয়ে আসছি। নিলয় দৌড়ে নেহার রুমের দিকে চলে আসে। দরজা খোলা দেখে নিলয় রুমে প্রবেশ করে। নিলয় দেখে নেহা অগরে ঘুমাচ্ছে। এত কিছু হওয়ার পরও মেয়েটা এত গভীর ঘুমে মগ্ন থাকতে পারে। আহা ম্যাডাম, ঘুমাচ্ছে যে ওঠার নামই নেই। ওর ঘুমন্ত মুখটা খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ তাকিয়ে ভাবছি, এত মায়া ভরা মুখে কি সুন্দর করে ঘুমাচ্ছে। একে দেখলে কেউ বলবে না সকালে একে কেউ তুলে এনে বিয়ে করেছে। নিলয় কথাগুলো বিড়বিড় করে বলল, নেহার দিকে তাকিয়ে। সে অপলক চেয়ে রইল নেহার দিকে। এমন সময় আরিতার ডাক পড়ে, ভাইয়া আসো, সব রেডি। আচ্ছা আসছি। নেহার দিকে আবারও তাকায় নিলয়। জোরে জোরে কয়েকবার ডাক দেয় নেহাকে। নেহা চোখ মেলে তাকায়, আবারও চোখ বন্ধ করে। নিলয় তাই কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। তারপর বেসিংয়ে কল ছেড়ে দিয়ে ওর মুখে পানি দেয়। নেহা লাফ দিয়ে ওঠে। কয়েক সেকেন্ড ভেবাচেকা চাহনি নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলল, এই, আমাকে পানি দিলেন কেন? কথাটি বলেই নেহা কান্না শুরু করে দেয়। নিলয় হো হো করে হাসতে থাকে। হাসতে হাসতে নিলয় বলে, তাহলে কি করবো? পড়ে পড়ে সারাদিন ঘুমাও কেন? এত ঘুম কই পাও শুনি? দেখেন, আপনি কিন্তু আমার সাথে সব কিছু একটু বেশি বেশি করছেন। একটু বেশি না, অনেক বেশি করছেন। হা করছি, কোনো সমস্যা? চুপচাপ খেতে আসো, তোমার জন্য না খেয়ে আছি। আপনাকে কি আমি বলেছি না খেয়ে বসে থাকতে? যত সব ঢং। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। চুপচাপ খেতে আসো, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবা। আমি যাব না, দেখি আপনি কি করেন। একটা চরের শব্দ হয়। নেহা গালে হাত দিয়ে নিলয়ের দিকে রাগী চোখে চেয়ে রইল। তারপরে একটু চিৎকার করে বলে ওঠে, আহিয়া, আব্বু, আমাকে কেউ কোনো দিন এভাবে মারে নাই। আজ শয়তান বদমেজাজটাই মারলো। তোমাকে পরে দেখে নেবো, শয়তান ছেলে একটা। কথাগুলো গালে হাত দিয়ে নেহা ভাবতে থাকে। কি হলো, আর একটা থাপ্পড় দিতে হবে নাকি? তাড়াতাড়ি আসবা।
নিলয় নেহাকে চর মেরে চলে আসে রুমে এসে জোরে নেহাকে কথাটি বলে। নেহা গালে হাত দিয়ে হাবার মতো কেবল চরের কথাটা ভাবছে। নিলয়ের কথা শুনে তাড়াতাড়ি বেসিন থেকে পানি নিয়ে ফ্রেশ হয়। নেহা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। নেহার দিকে তাকায় নিলয়। কিছুক্ষণ কথামৃত চাউনি দিয়ে নিলয় চেয়ে রইল নেহার দিকে। চুলগুলো ছোট একটি খোপা করা, খোপার আয়ত্তহীন চুলগুলোর কিছু অংশ নেহার মুখের ওপর এসে পড়েছে। চোখে কাজল দেওয়া নেই, তবুও কেমন যেন কাজল দেওয়া মনে হলো নিলয়ের কাছে। বুকটা ধপ করে উঠল তার। নেহা জোরে তুড়ি বাজায়। নিলয় চমকে ওঠে, নেহার দিকে ছোট ছোট চোখে তাকিয়ে থেকে বলে, নিচে আসো। নেহা বাধ্য মেয়ের মতো নিলয়ের পিছু পিছু নিচে নামতে লাগলো। খাবার টেবিলে এসে নেহা অবাক হয়ে তাকায়। অনেক কিছুর আয়োজন করা হয়েছে। ইলিশ মাছের ঝাল, মুরগির মাংসের ভুনা, শাক, ডাল। নেহা কারো দিকে না তাকিয়েই বসে গেল। তাড়াতাড়ি ভাত বেড়ে নিল নিজেই। যখন পছন্দের ইলিশ তরকারি নিতে যাবে তখনই সবার দিকে তাকায় ও। সবাই নেহার দিকে তাকিয়ে আছে হাসি হাসি মুখে। নেহা থতমত খেয়ে বসা থেকে আবারও দাঁড়িয়ে পড়ে। তারপর নিলয়ের দিকে তাকায়। নিলয় আবারও ইশারাতে বসতে বলে। তারপর আরিতায় এসে মাছ তুলে দেয়। তবে ঝামেলা বাঁধে নেহার খেতে যেয়ে, কারণ সে ইলিশ খেতে পছন্দ করলেও কাটা বেছে খেতে পারে না। তাই কারো দিকে নেহা না তাকিয়ে মাছ তুলে দেয়। ডাল নিয়েতে যাবে তখনই নিলয় আবারও মাছ তুলে দেয় নেহার প্লেটে। নেহা আস্তে গলায় বলে, মাছ খেতে ভালো লাগছে না। থাপ্পড়ের কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলা? কি হলো, খাও। নেহা অসহায়ভাবে তাকায় নিলয়ের দিকে। নিলয় কিছুক্ষণ কি জানি একটা ভাবলো, তারপর একটু হাসি মুখে বলে, বুঝলাম, বউ আমার কাটা বেছে খেতে পারে না। আমাকে বললে কি হতো, আমি বেছে দিচ্ছি, এবার খাও। কিছু না বলে নেহা চুপচাপ খেতে লাগলো। তারপর খাওয়া শেষ করে নেহা ওপরে নিজের রুমে চলে আসে। কিছু সময় পর নিলয় রুমে প্রবেশ করে। নিলয় দেখে নেহা সেই রেখে যাওয়া পুতুলটি ধরে দরজার দিকে তাকিয়ে আছে, কারণ আজ তাদের বাসর রাত। আর নেহা ঠিক এই সময়টারই ভয় পাচ্ছে। নেহা নিজেকে যথেষ্ট বাচ্চাদের ভঙ্গি করে চেয়ে রইল নিলয়ের দিকে, কিন্তু নিলয় নেহার দিকে তাকায়। তারপর কোমরে থাকা পিস্তলটি বের করে টেবিলে রাখে। নেহা বড় বড় চোখে তাকায় নিলয়ের দিকে। কেমন যেন কাঁপতে থাকে ও। অচেনা একটা ভয় তার মাথার মধ্যে এসে ঘুরপাক খাচ্ছে। নেহা ভাবে তার আব্বুর কথা, নেহা ভাবে নিজের কথা। যেন এই বুঝি নিলয় তার ওপর ঝাঁপিয়ে পড়বে। কি করবে তখন ও? সে কি চিৎকার করবে, নাকি নিলয়কে গালি দেবে, নাকি থাপ্পড় মারবে, নাকি ঘর থেকে দৌড়ে পালাবে? এক মনে সবকিছু ভেবে নিল ও। তারপর অজানা এক উদ্দেশ্যহীন ভাবনাকে মনের পুঁজি করে নিজেকে প্রস্তুত করে নিল। আর তখনই নিলয় বলল, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমার উপর কোনো প্রকার স্বামীর অধিকার দেখাবো না। আজ রাতের কথা কি জানো? আজ রাতটা একটি স্বামী স্ত্রীর মধ্যে খুব আকর্ষণীয় রাত। এই রাতটা কেবল বাসর রাত না, এই রাতের মাধ্যমে শুরু হয় একজন স্বামী আর স্ত্রীর সামনের দিনের বৈবাহিক জীবন। কিন্তু তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে কিছুই করছি না। আর এই পিস্তল থেকে ভয় পাওয়ারও কিছুই নেই। আর একটা কথা, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে এখন নেই, সে চলে গিয়েছে। তাই তোমার কোনো ভয় নেই, আমি সব বুঝতে পেরেছি। যতদিন তোমার মনে জায়গা পাচ্ছি না, আমি তোমার ধারের কাছেও ঘেঁষবো না। আর পিস্তল, গুলি, খুন, রক্ত আমার রোজকার দিনের রুটিন। এটা আমার জীবনের একটা বড় ইতিহাস, যার রাত কাটে স্নাইপার আর বুলেটের শব্দ দিয়ে, পিস্তলের বারুদের গন্ধে দিনের শুরু হয়। খুন আর রক্ত আমার নেশাতে মিশে গিয়েছে। যাই হোক, তুমি ঘুমিয়ে পড়ো, আমি নিচে বিছানা করে ঘুমাচ্ছি। নিলয় আর কিচ্ছু না বলে নিচে বিছানা করে শুয়ে পড়ে। নেহা পুতুলটা আস্তে আস্তে ছেড়ে দিয়ে নিলয়ের দিকে তাকায়। না, মানুষটাকে যেমন ভেবেছিল সে আসলে তেমন না। তাকে চেনা বড়ই মুশকিল। তবে আমাকে জানতে হবে কি হয়েছে আমার সাথে। কিছু তো রহস্য আছেই, আর আমি কোথায় আছি সেটাও জানি না। গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ খুলে তো এখানেই নিজেকে দেখেছি। নেহা এসব ভাবতে ভাবতে শুয়ে পড়লো নিলয়ের দিকে তাকিয়ে। একটু শোয়ার পরই ফোনটা বেজে উঠলো নিলয়ের। নেহা চমকে চোখ মেলে তাকায়। নিলয় দেখে ফোনের স্ক্রিনে আশরাফ সাহেবের নাম। নিলয়, এখন অবধি কি সব ঠিক আছে? বুঝতেই তো পারছো তোমাকে কতটা বিশ্বাস করি আমি। পিস্তলার মানুষ দুটোকে কখনো বিশ্বাস করতে নেই। যাই হোক, ওকে কলেজে পাঠিয়ে দাও। ওর সামনে পরীক্ষা আছে, বইগুলো ওর কাছে পৌঁছে দিতে হবে।
হুম। আশরাফ সাহেব ফোন কেটে দেয়। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা তাকে দাঁড়ানো দেখে চোখ বন্ধ করে। নিলয় আবারও ফোন দেয়। মাসুম, নেহার বই লাগবে? ঠিক আছে ভাই, কাল সকালেই পেয়ে যাবা। আচ্ছা, উনি কি করে জানে আমার বই লাগবে? আমার পরীক্ষা সামনে, কিছু তো রহস্য আছেই। নেহা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। ফজরের আজানে নেহার ঘুম ভাঙে। পাশ ফিরে তাকিয়ে দেখে নিলয় তার বিছানায় নেই। টেবিলে চোখ যায় ওর। পিস্তলটি সেখানেই পড়ে থাকতে দেখে। একটু হেঁটে সে পিস্তলটির হাতে নেয়। হাতে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে ও। একা একা হাতে করে নিলয় ছবির দিকে তাক করে গুলি করার নকল খেলা করতে থাকে কিছু সময়। বেশ মজা পাচ্ছে এটাতে। পিস্তলটি টেবিলে রেখে নিলয়ের বিছানার কাছে যায়। সেখানে নিলয়ের ফোন পড়ে থাকতে দেখে হাতে নেয়। মজার ব্যাপার হলো ফোনে কোনো লক করা নেই। ফোনটা হাতে নিয়েই নেহার আব্বুর কথা মনে পড়ে ওর। বাড়ির থেকে পালানোর সময় সে বাড়ির কাউকে বলেনি, কেবল আসার আগে চিঠি লিখে এসেছিল। আব্বু, আমাকে যেন কেউ না খোঁজে। আমি যেখানেই যাই না কেন ভালো থাকবো। তোমার দেওয়া ফোনটা রেখে যাচ্ছি। ভালো থেকো, নিজের যত্ন নিও। নেহার চোখে পানি চলে আসে। তাড়াতাড়ি তার আব্বুর নাম্বার টাইপ করে কল দিয়েই ফেললো ও। কিন্তু নেহা অবাক চোখে তাকিয়ে দেখলো তার আব্বুর নাম্বার নিলয়ের ফোনে আশরাফ সাহেব নামে সেভ করা। নেহা অবাক চোখে তাকিয়ে থাকে কিছুটা সময়। মাথার মধ্যে কেবল একটা প্রশ্নই তার ঘুরে বেড়াতে থাকে। কে এই নিলয়? আর আমার আব্বুর সাথে কি কাজ? প্রশ্নটা তখনও মাথার মধ্যে বেশ ঘুরপাক খায়। ওইদিকে আশরাফ সাহেব বেশ থতমত খায়। এত সকালে নিলয়ের ফোন পেয়ে বেশ খানিকটা অবাক চোখে তাকিয়ে থাকে। কারণ এর আগে কোনোদিনই নিলয় ফোন করেনি। সবসময় আশরাফ সাহেব নিজেই ফোন করতেন। তাড়াতাড়ি রিসিভ করে বলতে থাকে, কি ব্যাপার নিলয়, এত ভোরে ফোন করলে? সবকিছু ঠিক আছে? নিলয়, নিলয়। নেহা ওপাশ থেকে চুপচাপ কথা শুনতে থাকে। সে এটা বুঝে গিয়েছে নিলয়কে তার আব্বুই বেশ ভালো করে চেনে। কিন্তু কিভাবে আর কেন? হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পায় নেহা। ফোনটা কেটে দিয়ে সেখানে রেখে দিয়ে ওয়াশরুমে চলে যায় ও। ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে আবারও ঘুম দেয় ও। এটা নেহার ছোটবেলার অভ্যাস। নিজের মায়ের সাথে সে প্রতিদিন ভোর রাত্রে উঠে নামাজ পড়ে ঘুমাবে। আর এটারই জন্য সৎ মায়ের কাছেও অনেক মার বকা খেয়েছে। নিলয় এসে দেখে নেহা ঘুমোচ্ছে। ঘুমন্ত মুখটার দিকে নিলয় বেশ খানিকটা সময় চেয়ে থাকে। গালে ছোট্ট একটি তিল। মুখটা অনেকটা ফর্সা নেহার। কত ছেলেই ওর জন্য পাগল। নিলয় ভোরের আলো গাঢ়ভাবে প্রকাশ না হওয়া অবধি নেহার দিকে তাকিয়ে কাটিয়ে দিল। 8:20 বাজে। নিলয় নেহাকে ঘুম থেকে ডাকতে থাকে। নেহা, এই নেহা, ওঠো। আরে ওঠো না। আব্বু, আর একটু ঘুমাই। ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিই। ফাজিল মেয়ে, আমাকে কি তোমার আব্বুর মতো লাগে? ওঠো বলছি। নিলয় বেশ ধমক দিয়ে নেহাকে ওঠায়। নেহা লাফ দিয়ে উঠে গেল। চোখ কসলাতে সামনে তাকিয়ে দেখে নিলয় বেডের পাশে দাঁড়িয়ে রাগী চোখে তাকিয়ে আছে। নেহা ভয়ে মাথাটা নিচু করে বলে, সরি, ঘুমের ঘরে বলেছি। ওকে, যাও ফ্রেশ হয়ে আসো। ওকে। ফ্রেশ হয়ে নেহা আসে। নিলয় রুমেরই মধ্যে পায়চারি করছে। নেহা ফ্রেশ হয়ে বোকা বোকা দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে বলে, আমি ভার্সিটিতে কি ড্রেস পরে যাব? আমার কোনো ড্রেস তো নাই। নিলয় কিছু বলে না। সোজা নেহার হাত ধরে আলমারির কাছে নিয়ে যেয়ে তা খুলে বলে, এইখানে ড্রেস আছে, এইগুলা তোমার যেটা ভালো লাগে পরে যাবা। ড্রেসগুলো ছিল মিমির, এখন সে নেই। এইগুলো তোমার, যদি পছন্দ না হয় তোমাকে নতুন কিনে দেব। আপাতত এখান থেকে পড়ো, সবগুলোই নতুন। রেডি হয়ে নিচে আসো, নাস্তা করে আমি তোমাকে তোমার ভার্সিটিতে পৌঁছে দেব। ওকে। নেহা একটি নীল রঙের ড্রেস নিয়ে আবারও বাথরুমে ঢোকে। কিছু সময় পর ড্রেসটি পাল্টে সে বের হয়। নিলয় তখনও রুমেই নেহার জন্য দাঁড়িয়ে থাকে। নীল রঙার ড্রেস, চোখে কাজল না দেওয়া থাকলেও কেমন যেন অসাধারণ লাগছে তাকে। চুলগুলো এখনো এলোমেলো হয়ে আছে। কালো চুলের কার্নিশ বেয়ে হালকা পানি টপ টপ করে মুখে পড়ছে। নিলয় অপলক নেহার দিকে তাকিয়ে হাঁ হয়ে যায়। নেহা নিলয়ের দিকে তাকায়। নেহা তাকাতেই নিলয় চোখ সরিয়ে নেয়। নেহা প্রশ্ন করে, এভাবে তাকিয়ে কি দেখেন? ইয়ে না, মানে তাড়াতাড়ি নিচে আসো, খাবার খেয়ে ভার্সিটিতে যেতে হবে। এটা কি হলো? এই ছেলে আমার দিকে এভাবে তাকালো কেন? ধুর, যা হয়েছে হোক। নেহা নিজের কথাগুলো ভাবতে ভাবতেই রেডি হতে থাকে। সিঁড়ি বেয়ে নামছে ও। খাবার টেবিলে আজ সে রাফাত, সিয়াম আর মাসুমকে দেখলো। নেহা থেমে গেল।
কারণ এমন করে প্রতিদিন সকালে নেহা ও তার আব্বু একসাথে বসে খাবার খেত। আব্বুর কথা মনে পড়তেই বুকটা ছ্যাদ করে উঠল। মনে পড়ে গেল নিলয়ের সাথে আব্বুর সংযোগের কথাগুলো মাথার মধ্যে নেহার বেশ কড়াভাবে নাড়া দিতে থাকে। সবাই একসাথে খাবার খেয়ে বের হয়। নিলয় ড্রাইভিং সিটে বসে, পাশে বসে নেহা, আর পেছনে বসে মাসুম, রাফাত আর সিয়াম। খানিকটা সময় পর নিলয় বলে, গাড়ি থেকে নামো। চলে আসছি। হুম। ওকে বাই। বাই বলে কই যাও? আমিও তোমার সাথে আসছি। নেহা খানিকটা বিস্মিত চোখে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নেহার তাকানোকে কোনো পাত্তা না দিয়ে গাড়ি থেকে নামে পরিচিত ভার্সিটিতে। ভার্সিটির রাস্তাটাও নিলয়ের পরিচিত। এই ভার্সিটি থেকে নিলয়ের সাথে পরিচয় হয় মিমির। নিলয়ের নামতেই নেহা বলে, আপনার ফোনটা দিবেন? কেন? আমার বেস্ট ফ্রেন্ডকে কল দেব। ছেলে না মেয়ে? আফরিন ওর নাম। ও, চলো, ফোন দিতে হবে না। হুম। মন খারাপের কিছুই নেই, আগে প্রবেশ করো, সে নিজেই তোমার কাছে আসবে। কিছু না বলে ভার্সিটিতে প্রবেশ করলো নেহা। দূর থেকে খেয়াল করলো সে আশ্রিন জোরে হেঁটে ওর দিকে আসছে। সে কাছে এসে নেহাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? ভালো আছি, তুই? ভালো। নিলয় ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? জি ভাইয়া ভালো। তোমরা কথা বলো, আমি তোমাদের প্রিন্সিপালের সাথে দেখা করে আসি। নিলয় চলে গেল। নেহা আফরিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আফরিন নেহার তাকিয়ে থাকা দেখে বলল, এভাবে তাকাস কেন? এই, তুই ছেলেটাকে কিভাবে চিনিস? ভাইয়া তো আমার ফেসবুক ফ্রেন্ড, আর উনি অনেক হেল্পফুল। আমাকে একবার হেল্প করেছিল, তাই চিনি। নিলয় স্যারের ওখান থেকে এসে বলে, যাও তাহলে ক্লাসে, তোমাদের সাথে পরে কথা হবে। ঠিক আছে ভাইয়া। নেহা আর আফরিন ক্লাসে যাবে এমন সময় একটা ছেলে এসে নেহাকে হঠাৎই জড়িয়ে ধরেছে। ভাইয়া দেখো পিছনে। রাফাতের কথায় নিলয় পেছনে তাকায়, দেখে একটা ছেলে নেহাকে জড়িয়ে ধরে আছে। নেহা ঘাড় বাঁকা করে নিলয়ের দিকে তাকায়। নিলয় রাগী চোখে সেই দিকে তাকিয়ে আছে। নেহা স্পষ্ট বুঝতে পারছে নিলয়ের চোখ দুটো রাগে বেশ লাল হয়ে গেছে। নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, কখন জানি আমার 12টা বাজায়। আল্লাহ বাঁচাও, এই ছাগলটা কই থেকে আসলো? ভাই, ওকে ওখানে মেরে আসবো? চলে আয়। নিলয় নেহার দিকে তাকিয়ে চলে গেল কিছু না বলেই। নেহা ততক্ষণে ছেলেটার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। মনে মনে নিলয়কে চলে যেতে দেখে বলে, যাক বাবা, বাঁচলাম, উনি কিছু না বলে চলে গেছে। তোকে অনেকদিন পর দেখলাম তো, তাই আর কি। জিহান কথাটি বলল। জিহান, আফরিন আর নেহা সেই ছোট থেকেই ফ্রেন্ড। একসাথে ওরা তিনজন এই অবধি এসেছে। নেহা রেগে যেয়ে বলে, আর কোনোদিন যদি দেখি আমাকে এইভাবে জড়িয়ে ধরেছিস, তো তোর একদিন কি আমার একদিন। শালা ফাজিল, কোন দিন মেয়ে দেখিস নাই নাকি? এতদিন প্রবলেম ছিল তাই আসে নাই, তাই বলে আমাকে জড়িয়ে ধরতে হবে? আর কোনোদিন যেন না দেখি। কতবার বলবো আমি এগুলো পছন্দ করি না। সরি, বুঝতে পারি নাই জানু, আর হবে না। জানু বললি কেন? আমি তোর কোন জন্মের জানু লাগি? হ্যাঁ বাবু, তুই আজ রেগে আছিস কেন? এই জিহান, তোকে কতবার বলবো বাবু, জানু, সোনা, মনা, আমাকে বলবি না। আচ্ছা বাবা, সরি, চল ক্লাসে যাই। কি রে আফরিন, তুই চুপ করে আছিস কেন? ওকে বল আমার সামনে থেকে যেতে। আমি কি বলবো বল? এই পাগলটার সাথে কথা বলে লাভ নাই। এখন বকা দিবে, আবার আসবে। ঠিক আফরিন, তোদের ছাড়া আমার চলে না। নেহাকে ছাড়া ভাবতেই পারি না। চলেই না দিন। জিহান শেষ কথাটা একটু আস্তেই বলল। নেহা আংশিক শুনতে পেয়ে একটু চিল্লিয়ে বলল, এই শেষের কথাটা কি বললি জানো তুই? আস্তে আস্তে কি বললি? জোরে বল, আমি শুনতে চাই। তোকে কিছু বলি নাই মেরি মা, চুপ হয়ে যা, এখন ক্লাস আছে, চল। তারপর তিনজন ক্লাসে চলে গেল। নিলয় সোজা আশরাফ সাহেবের পার্টি অফিসে ঢুকলেন। অনেক নেতারা সেখানে উপস্থিত। নিলয়কে দেখে সবাই দাঁড়িয়ে গেল। আশরাফ সাহেব সবাইকে চলে যেতে বললেন। রুমে এখন নিলয় আর আশরাফ সাহেব বসে আছে। সবকিছু ঠিকঠাক আছে তো? হুম। আমার মেয়ে জানতে পারছে না তো কিছু? না, তবে আমি জানতে চাই কেন আপনি আপনার মেয়ের সাথে এমন করছেন। দেখো নিলয়, সময় হলে জানতে পারবে। তার আগে বলো যে তুমি মাস্তানি করে বেড়াও, সেটা আমার মেয়ে জানে? হুম। হোয়াট? জানে মানে? জানার পরেও তোমার সাথে ও আছে? হুম, সব কিছু জানে না। সে জানে আমি ছোটখাটো মাস্তান। কিন্তু কি করে সম্ভব? আমি রাজনীতি করি, এটাই আমার মেয়ে খুব একটা ভালো চোখে দেখে না। আর তুমি নিজেই তো এই শহরের মাস্তান, অথচ সে সব জানার পরেও তোমার সাথে আছে। হ্যাঁ আছে,
কারণ এই নিলয় কেবল বুলেট নিয়ে খেলা করে না, মাইন্ড নিয়েও খেলে। এই লাইনে পা ফেলার আগে 3 বার ভেবে পা ফেলতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, সে কারণেই তো তোমাকে সরাসরি বিয়ে করতে বলেছি, যাতে তোমার কাছে থেকে যায় আমার মেয়ে। আচ্ছা, সকালে কি তুমি ফোন করেছিলে? না তো। তাহলে কে কল করছিল? নেহা? জানি না ঠিক, তবে এখন থেকে আমি নিজেই আপনাকে কল দেব। আসি। যাবার আগে একটা কাজ আছে, শুনে যাও। নিলয় উঠে দাঁড়িয়ে আবারও বসে যায়। নিলয় জানে কি কাজ তার। এখন উনি বলবে কারো মার্ডার করতে না হয় হাত পা ভেঙে দিতে, কিন্তু নিলয় এসব লাইন আস্তে আস্তে ছেড়ে দিতে চাইছে। তবে কেন জানে না এই আশরাফ সাহেব, সেটা একদমই চাচ্ছেন না। আচ্ছা, উনি কি তবে ওনার মেয়েকে আমাকে একেবারে হাতে করার জন্য পাঠিয়েছেন? এই আশরাফ সাহেব খুবই বুদ্ধিমান লোক। নিলয় মনে মনে কথাগুলো একবার ভেবে নেয়, তারপর বসে আশরাফ সাহেবের দিকে তাকিয়ে বলে, কি কাজ? শোনো, একটা ঝামেলাতে ফেসে গিয়েছি। মোর্শেদকে তো তুমি চেনো, ও রাজনীতির পাশাপাশি কিন্তু ড্রাগসের ব্যবসা করে। তবে প্রমাণ না থাকায় কিছুই করা যাচ্ছে না, আর ও আমার থেকে বড় নেতা, সুতরাং কিছু করতেও পারছি না। তুমি বিষয়টা একটু দেখো, ও যেন এমন না করে। আর ওর ওপরে পা রেখেই আমি ওর উপরে উঠতে চাই। নিলয় কিছু বলে না, একটু মুচকি হেসে সেখান থেকে চলে যায়। আশরাফ সাহেব জানে নিলয়ের মুচকি হাসির অর্থ কি। আশরাফ সাহেবও হাসলেন, কারণ তিনি বুঝে গিয়েছেন কাজটা খুব সহজেই হয়ে যাবে। নিলয় কোনো বড় কাজের আগে এমনিভাবেই হেসে থাকে। আশরাফ সাহেবের মুখে দুগাল হাসি। প্রথম হাসির কাজ হবে ভেবে, আর দ্বিতীয় হাসি নিলয়কে নিয়ে গেম খেলার জন্য। আর সেই গেমে যুক্ত করেছে অবলা মেয়ে নেহাকে, যার কিছুই নেহা জানে না। এদিকে নিলয় ভাবে আশরাফ সাহেব খুবই বুদ্ধিমান একজন নেতা। ওকে যত ওপরে তোলা হবে ও ততই ওপরে আরও বেশি করে উঠতে চাইবে। আর তাই তাকে ব্যবহার করার জন্যই তার মেয়েকে তার কাছে পাঠিয়ে দিয়েছে খুবই শক্ত প্ল্যান করে। তবে দেখা যাক আগামীতে কি হয়। নিলয় ও এর শেষ দেখতে চায় নেহার মতো। ক্লাস শেষ করে ভার্সিটির গেটের কাছে এসে নেহা দেখলো নিলয় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মুখে কেমন একটা চিন্তার ছাপ নিলয়ের। নেহা স্পষ্ট তা দেখতে পাচ্ছে। নেহা নিলয়ের কাছে এসে মুচকি হাসলো। নিলয় কোনো কথা না বলে গাড়িতে যেয়ে বসে। নেহাও গাড়িতে বসে। নিলয় পকেট থেকে ফোন বের করে। মাসুম, এবার তোরা যা ইচ্ছে কর, তবে মেরে ফেলিস না। নেহা কিছুটা বড় বড় চোখে তাকায় নিলয়ের দিকে। এরকম কথা সে কোনো মানেই বুঝতে পারে না। গাড়ি চলতে থাকে। নিলয় কোনো কথা বলছে না। নেহা মনে মনে বলে, আজ কি হলো ছেলেটার? একটা কথাও সে বলছে না। শয়তান মার্কা জিহানের জন্যই এটা হয়েছে। নিলয় রাগ করে আছে। বাড়িতে চলে আসে তারা। নেহা গাড়ি থেকে নেমে বলে, আপনার ফোনটা একটু দেবেন? কেন? আফরিনের কাছে আমার কিছু বই আছে, সেগুলো কাল নিয়ে আসতে বলবো। আচ্ছা, আমি বলে দেব। নিলয় কিছু না বলে গাড়ি নিয়ে চলে আসে। নেহা বাড়িতে এসে আরিতার সাথে কিছুক্ষণ গল্প করে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কালো রঙের গাড়ি ভার্সিটি থেকে বেশ খানিকটা দূরে ফাঁকা জায়গাতে এসে থামে। 3 জন লোককে দাঁড়িয়ে ও 1 জন লোককে বসে থাকতে দেখে। দাঁড়িয়ে থাকা লোকগুলো হলো সিয়াম, মাসুম আর রাফাত। ওদের মুখে কালো ভৌতিক মাস্ক। আর যে বসে আছে তার নাম হলো জিহান। মুখে রক্তের ছাপ, ব্যথায় প্রচণ্ড কোকাচ্ছে। নিলয় মাস্ক পরে নেয়, আস্তে আস্তে হেঁটে ওদের দিকে যায়। জিহানকে ওভাবে দেখে কোমর থেকে পিস্তল বের করে জিহানের কপালে ঠেকিয়ে বলে, কেন তোকে মারলাম সেটা অজানা থাক, তবে এই যাবত যা যা করেছিস পরবর্তীতে সেসব যেন না করতে দেখি। আর হ্যাঁ, চাইলে তোকে এখানেই মেরে দিতে পারি, কিন্তু আমি কখনো দুর্বলদের উপর জোর দেখাই না। কথাগুলো বলে চলে আসতে যাবে তখনই জিহান দাঁড়িয়ে বলে, শালা, তোদের সাহস কত? আমাকে তোরা চিনিস না। আমার বাপের নাম শুনলে তোরা প্যান্ট নষ্ট করবি। নিলয়রা থেমে যায়। মাসুম জোরে হাসতে থাকে। সে সাথে রাফাত আর সিয়ামও মাসুমের সাথে যোগ দেয়। জিহান ওদের হাসি দেখে আরো রেগে যেয়ে বলে, বিশ্বাস হচ্ছে না তো তোদের? আমি কি করতে পারি সেটা কাল দেখে নিস। তোদেরকে খুঁজে বের করে মারবো। মোর্শেদ নামটা তোদের অচেনা নয়, আমি ওনার ছেলে। তোদের মতো লোক আমার বাপের পায়ের কাছে পড়ে থাকে কুত্তার মতো। কথাটা বলার সাথে সাথে সিয়াম, মাসুম, রাফাত কোমর থেকে পিস্তল বের করে জিহানের দিকে তাক করে ধরে। নিলয় একটু শব্দ করে হেসে দেয়, তারপর ওদেরকে পিস্তল নামিয়ে নিতে বলে। সেখানে থেকে চলে আসে।
কিছু দূর গাড়ি চালিয়ে এসে মাস্ক খুলে ফেলে তারা। ভাইয়া হারামির বাচ্চাকে ওখানেই কেন মারলে না? আজ রাতে মিশন আছে রে। মিশন? মোরশেদকে একটু দেখতে হবে, আশরাফ সাহেবের নির্দেশ। আচ্ছা ভাইয়া, তুমি তো এমনিতেই রকস্টার, তুমি কেন আশরাফ সাহেবের কথা মতো কাজ করো? চাইলে তো তুমি আশরাফ সাহেবের মতো অনেক নেতাকে উড়িয়ে দিতে পারো। সে আছে অনেক কথা, পরে এক সময় বলবো। মাসুম, তুই আফরিনের বাড়ি থেকে নেহার বইগুলো এনে দে এক্ষুনি। ভাইয়া আরফিনকে না খুব ভালো লেগেছে, ওর সাথে লাইন মারবো। চুপ, তুই কেন লাইন মারবি? আমি সিয়াম কি দোষ করলাম? আমরাও মারবো। নিলয় হাসে। ওদের পাগলামো নিলয় খুব ভালোভাবে বুঝে নিয়েছে। কি আর করবে, ওদের তিনজনেই নিলয় ছাড়া কেউ যে নেই। এতিম তিন ছেলেকে নিলয়ের সাথে রেখেছে, পড়াশোনাও করিয়েছে, কিন্তু তারা নিলয়ের সাথে কাজ করতে চায়। নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। একটু পর রুমের দরজায় কারো টোকা পড়ার শব্দও শুনতে পেল। দৌড়ে সেখানে যেয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে হাতে বই নিয়ে। আফরিনের কাছ থেকে বই নিয়ে আসলাম, বাকি বই লাইব্রেরি থেকে নিয়ে আসছি। আর শোনো, আজ থেকে তোমার বাবার বাড়ির কথা ভুলে যাও, ওখানে আর যেতে পারবে না। মনে থাকে যেন, আর যদি কথা না শোনো তাহলে কঠিন ব্যবস্থা করা হবে। নেহাকে কিছু বলার সুযোগ না দিয়েই বইগুলো হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায় নিলয়। আজ রাতে সে বের হবে। মোর্শেদের সাথে তার মিশন। বিষয়টা ভাবতে কেমন যেন লাগছিল প্রথমে, কিন্তু জিহানের কথা শুনে নিলয়ের রাগ উঠে যায়। তাই সে বিষয়টা এবার বেশ সিরিয়াসলি নিয়েছে। নিলয় ফ্রেশ হয়ে এসে দেখে নেহা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের চোখ ছানা বড়া। হঠাৎ নেহা এমন করে খাবার নিয়ে আসবে নিলয় তা বুঝতেও পারেনি। নিলয়ের দিকে তাকিয়ে নেহা বলল, খেয়ে নিন, এখানে নিচে যেতে হবে না। কি ব্যাপার, আজ হঠাৎ বউ বউ ভাব, আমার প্রেমে পড়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, একদমই না। আপনি আমার জন্য এত কিছু করলেন, তাই আর কি। হো। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। করো। মিমিকে আমাকে কি বলা যাবে? নিলয় কিছুটা চুপ হয়ে যায়। কি বলবে ও খুঁজে পাচ্ছে না। নিলয়ের চোখের সামনে ভাসতে থাকে মিমির সাথে পরিচয়ের কথা, ভার্সিটির কথা, ওকে হারানোর কথা। সে এসব ভুলতে চায়, কিন্তু কেন জানি না তার বারবার সেই সব কথাই মনে পড়ে। মনে করিয়ে দেয় আশেপাশের মানুষগুলো। কি হলো বলুন? না বললে থাক। তবে আমি আজ ওনার একটা ডায়েরি পেয়েছিলাম, তাই জানার আগ্রহ লাগলো। নিলয়ের মুখটা রাগের প্রতিচ্ছবিতে ছেয়ে গেল। এই ডায়েরিটা সে পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। কেন সে পারেনি তাও জানে না। নিলয় তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিয়ে নেহাকে বলল, পরে বলবো, এখন এসব থাক। নেহা কিছু বলে না। নিলয় বসে আছে নেহার ঘুমানোর অপেক্ষাতে। নেহা একবার ঘাড় ঘুরিয়ে দেখলো নিলয় তার ফ্লোরে বিছানাতে চুপচাপ বসে আছে। নেহা আর কিছু না ভেবেই ঘুমিয়ে পড়ে। নিলয় কল দেয় ওদের গ্যাংয়ের কাছে। সবাই বাইরে অপেক্ষা করছে। নিলয় মাস্ক পরে নিয়ে বের হয়। হাতে কালো কভার গ্লাভস, কোমরে প্যান্টের ফিটিংস, 2 ক্যালিভারের পিস্তল, কালো জুতো, প্যান্টের সাথে কালো কভারের রেনকোট। সিয়াম, মোরশেদকে তুলে নিয়ে সোজা আশরাফ সাহেবদের পুরনো বাংলোতে নিয়ে যেতে হবে। ওকে ভাইয়া, লেটস গো। কালো রঙের বড় গাড়ি শাঁ করে চলছে নির্দিষ্ট গন্তব্যে। 5 তলা বাড়িটার সামনে এসে থেমেছে। বাড়িতে বেশ শোরগোল। শোনা যাচ্ছে কারা মোর্শেদের ছেলেকে খুব পিটিয়েছে। সেটা নিয়ে মোর্শেদ বেশ ক্ষেপে আছে। চিৎকার করে মোর্শেদ বলছে, কে আমার ছেলেকে মারতে পারে? কার এত সাহস? তাকে খুঁজে বের করে আমার পায়ের নিচে দেখতে চাই। সবাই বেশ উত্তেজিত। ঠিক এমন সময় কারেন্ট চলে যায়। আসলে নিলয়ের লোক মেন জায়গা থেকে কারেন্টের তার কেটে দেয়। আলো সজ্জিত বাড়িটা হঠাৎ করে অন্ধকারে ছেয়ে যায়। কালো পোশাক পরা কয়েকজন লোক বাড়িটার ভেতরে ঢোকে। তারপর ধপ করে একটা শব্দ হয়। এর কিছু সময় পরই আবারও কারেন্ট চলে আসে, কিন্তু বাড়ির সবাই দেখে মোর্শেদ সাহেব বাড়িতে নেই। তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে লাল রক্ত পড়ে আছে। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও নিলয় ও তার গ্যাংয়ের লোকেরা মোর্শেদ সাহেবকে তুলে নিয়ে যায় তাদের গোপন আস্তানায়। মোর্শেদ সাহেবের ঘুম ভাঙে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তার। সামনের চেয়ারে 2 জন লোককেও বসে থাকতে দেখে। একজনকে সে বেশ ভালো করে চেনেন, তিনি হলেন আশরাফ সাহেব, সাধারণ একজন মন্ত্রী। আর সেই মন্ত্রীর পাশে বসে আছে মাস্ক পরা একটি ছেলে। বুকটা মোর্শেদ সাহেবের ছেদ করে ওঠে, কারণ সে জানে এই গেটআপে কে থাকতে পারে, যাকে সবাই ভয় পায়। সে হলো নিলয়। মোর্শেদ সাহেবের চোখে পানি চলে আসে। আমতা আমতা করে বলে, আশরাফ,
কেন করলে তুমি? আপনাকে বলেছিলাম মন্ত্রিত্বের সাথে ড্রাগস ব্যবসা করবেন না, আপনার জন্যই আমাদের পার্টির নাম খারাপ হচ্ছে। এর জন্য তো আমি উপর লেভেলের নেতাদেরকে টাকা দিই। আসলে মোর্শেদ স্যার, আমি আপনার জায়গাতে যেতে চাই। আপনার আসন আমার দরকার। এখন আপনি থাকলে সেটা হবে না, তাই আপনাকে সরাতে হবে। কথাটি বলে আশরাফ নিজের কাছে থাকা পিস্তলটি বের করে মোর্শেদের দিকে তাক করে। গুলি চালাতে যাবে তখনই নিলয় থামিয়ে দেয়। মুখ থেকে মাস্কটি খুলে ফেলে। মোর্শেদ সাহেব নিলয়ের দিকে তাকায়। দেখতে একদম হিরোদের মতো, ললিপপ বয়, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো বড় হলেও বেশ গোছানো। চোখের মুখে সব সময় একটা মায়া লেগে থাকে ওর। এরকম ছেলে কেন যে মাস্তান তা আজও সবার প্রশ্নটা খুঁজে বেড়াচ্ছে। আশরাফ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় বলে, মারার থেকে মারতে পারার ভয় যদি কারো মনে একবার ঢুকিয়ে দেওয়া হয়, সে কোনোদিন আপনার সামনে এসে মাথা উঁচু করে কথা বলবে না। ছেড়ে দিন, ও আপনার জায়গায় দিয়ে দেবে, আর ড্রাগসের ব্যবসাও ছাড়বে। আর হ্যাঁ, মোর্শেদ স্যার, জিহানকে কারা মেরেছে এটা নিয়ে আপনার ভাবতে হবে না। ওকে আমি পিটিয়েছি। কেন পিটিয়েছি তার কারণ বলতে আমি বাধ্য নই। রাফাত। রাফাতকে ইশারা করে নিলয়। রাফাত ওর হাতে থাকা ইঞ্জেকশনটি মোর্শেদের ঘাড়ে প্রবেশ করায়। মোর্শেদ আবারও ঘুমিয়ে পড়ে। তারপর কেটে যায় অনেকটা সময়। মোর্শেদ সাহেব চোখ খুলে তাকিয়ে দেখে সে নিজের বিছানাতেই শুয়ে আছে। আশেপাশে তাকে ঘিরে অনেক মন্ত্রী, পুলিশ, নিজের সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। হঠাৎ চোখ আটকে যায় তার। আশরাফ সাহেবও তাকে দেখতে এসেছে। আশরাফকে দেখে মোর্শেদ সাহেব নড়ে চড়ে উঠলেন। আশরাফ মুচকি হেসে ঘর থেকে বের হয়ে যায়। নেহা ঘুম থেকে ওঠে, দেখে নিলয় কালো পোশাক পরে হাতে পিস্তল নিয়ে সোফাতে বসে নেহার ছবির দিকে তাকিয়ে আছে। নেহা বিছানা ছেড়ে নিলয়ের কাছে যায়। সারা রাত ঘুমায়নি তাই না? আচ্ছা যান, নামাজ পড়ে নিন, তারপর একটু রেস্ট নেবেন। তুমি যাও। এখনো রেগে আছেন? আসলে ও আমার ছোটবেলার বন্ধু জাহিন। জানি, যাও উঁচু করে নামাজ পড়ে নাও। নিলয় সারা রাত ঘুমায়নি জাহিনের জন্য না, সে কিভাবে তার এই মাস্তানি জীবন থেকে বের হবে সেইটাই নিয়ে রাতে বাকিটা সময় ভেবেছে। কিন্তু কেন সে মাস্তানি ছাড়তে চায় এই প্রশ্নটা সে নিজেকে এই অবধি বহুবার করেছে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি। নেহা চলে গেল অজু করতে। নামাজ পড়ে নিল নেহা। তারপর বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসে ওর। নিলয় নেহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে বাকিটা সময় পার করে। সকালে খাবার খেয়ে নিলয় নেহাকে নিয়ে ভার্সিটিতে যায়। নেহাকে নামিয়ে দিয়ে নিলয় চলে আসে। একটা ক্লাস করে নেহা বের হয়। কি করবে সে বুঝতে পারছে না। একবার ভাবলো চুরি করে আব্বুর সাথে দেখা করে আসি, কতদিন তাকে দেখি না, আবারও জেনেও নিয়ে আসি নিলয়ের সাথে তার সম্পর্ক কি। ভার্সিটি থেকে আশরাফ সাহেবের পার্টি অফিস খুব বেশি দূর নয়, 15 মিনিটের রাস্তা। ভার্সিটির গেটে পা রাখতেই সামনে এসে দাঁড়ায় জাহিন। নেহা ওর দিকে বড় বড় চোখে তাকায়, কারণ জাহিনের হাতে পায়ে ব্যান্ডেজ। নেহা জাহিনের দিকে তাকিয়ে বলে, তোর আবার এই অবস্থা কেন? অ্যাক্সিডেন্ট করেছি তো তাই। তুই কোথায় যাচ্ছিস? আবুর সাথে দেখা করতে। কথাটি বলে নেহা পা বাড়ায়। জাহিন নেহার হাত ধরে ফেলে। নেহা রাগী চোখে জাহিনের দিকে তাকায়। জাহিনের দিকে তাকিয়েই নেহা কড়া গলায় বলে, আমার হাত ছাড়। না। জাহিন, আমার হাত ছাড় বলছি। কি হয়েছে তোর? আমার সাথে কেন এমন করছিস? নেহার ঝটকা দিয়ে হাত সরিয়ে নেয়। নেহার দিকে জাহিন তাকিয়ে বলে, চল না আমি পৌঁছে দিই তোকে। কেন রে, আমি কি বাচ্চা নাকি আমি রাস্তা চিনি না? এমন কেন করছিস? তুই বকা দিলে আমার ভালো লাগে না। আচ্ছা চল, তবে অফিসের বাইরেই আমাকে রেখে তুই চলে আসবি, ভেতরে যাবি না। ওকে। দুইজনে মিলে অফিসে যায়। জাহিন ওকে নামিয়ে দিয়ে আসে। নেহা ওর আব্বুর অফিসের দিকে ঢোকে। এখানে নেহা সবাই পরিচিত, তাই সবার সাথে টুকটাক কথা বলতে বলতে পার্টি অফিসের একদম ভেতরের কেবিনে যায়। দেখে আশরাফ সাহেব কার সাথে যেন ফোনে কথা বলছে। শোনো, আমার মেয়েকে তোমরা কিছুই করতে পারবে না, কারণ এখন নেহা আমার কেবল মেয়ে নয়, সে এখন নিলয়ের বউ। আর তোমরা তো জানোই নিলয় কি করতে পারে। আর যদি ভুলেও আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছ আর নিলয় যদি সেটা জানতে পারে, তাহলে যে কি হবে সেটা আমি নিজেও জানি না। নেহা কিছু বলে না। এরই মধ্যে আসলেই একটা রহস্য আছে, নেহাকে তার নিজের উদ্ঘাটন করতে হবে।
নেহা আর তার আব্বুর সাথে দেখা না করেই নদীর পাড়ে চলে আসে। নেহার এটি প্রিয় জায়গা। মন খারাপ বা ভালো থাকলে নেহা এখানেই চলে আসে। আব্বুকে দেখতে গিয়েছিল, তার জন্য তার আব্বু মন খারাপ কিনা, কিন্তু নেহা যে দেখে তার আব্বু একদম ভালো আছে। যেন নিলয়ের কাছে থাকাটা নেহার সবচাইতে ভালো প্রোটেক্ট জায়গা। এসব ভাবতে ভাবতে নেহা বসে পড়ে নদীর পাড়ের গাছের ছায়ায়। শান্ত পরিবেশ, গাছের ছায়াতে বসে আছে, ফিরফিরে বাতাস বইছে। নদীর পানির দিকে নেহা এক দৃষ্টিতে চেয়ে আছে। সময়টা কখন যে পার হয়ে গেছে নেহা টেরই পায়নি। এদিকে নিলয় ভার্সিটিতে এসে দেখে নেহা নেই। আফরিনের কাছের থেকে জানতে পারে নেহা অনেক আগেই বের হয়েছে। বেশ কিছু সময় খোঁজার পর নেহাকে নিলয় নদীর পাড়ে বসে থাকতে দেখে। নিলয় ধীর পায়ে নেহার পাশে যেয়ে বসে। নেহা তখনও এক দৃষ্টিতে নদীর পানির দিকে তাকিয়ে আছে। নিলয় যে এসেছে সেটা সে খেয়ালই করেনি। নীরবতা ভেঙে নিলয় বলে, তা আর কতক্ষণ এখানে বসে থাকা হবে শুনি? নেহা চমকে ওঠে, পাশে তাকিয়ে দেখে নিলয় বসে আছে। নেহার চোখ দুটো বড় হয়ে যায়, অবাক চাহনি নিয়ে প্রশ্ন করে, আপনি এখানে? কেন, আর কি কেউ আসবে নাকি? না মানে আপনি এখানে কিভাবে এলেন? কেউ তো জানে না আমি এখানে। তোমার প্রতিটা পায়ের ধাপ আমার চেনা। তুমি কি খেতে ভালোবাসো, তুমি কি করতে ভালোবাসো, সবই জানি। ও মন খারাপ? কেন? আচ্ছা আপনি বলবেন আমাকে আপনি কে? আমার আব্বু কেন এতটা সুখে আছে আমি আপনার কাছে থাকছি বলে? ওনার কেন চিন্তা নেই কোনো? তুমি কি ওনার অফিসে গিয়েছিলে? নিলয় কিছুটা সময় নেহার দিকে রাগী চোখে তাকায়, তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে রাগী ভঙ্গিতে বলে, সময় হলে সব জানবে। তবে আর কোনোদিন যদি আমাকে না বলে কোথাও যাও, তবে তোমার হাত পা একদম ভেঙে ফেলবো। আর একটু সময় দাও, তোমার আব্বুর কাছে তোমাকে ফিরিয়ে দেব। তোমার এটা নিয়ে ভাবতে হবে না, এখন বাসায় চলো। নেহা বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় আগে যেতে থাকে। হঠাৎ করে নেহা ও মা গো বলে চিৎকার শুনতে পায়। নিলয় ঘুরে তাকিয়ে দেখে নেহা মাটিতে বসে আছে, পায়ে হাত দিয়ে। ডান পায়ে হাত দিয়ে সে ব্যথায় কোকড়াচ্ছে। নিলয় দৌড়ে যায় সেখানে। নিলয় দেখে ছোট্ট গর্তে নেহার পা পড়ে ব্যথা পেয়েছে। কি হয়েছে? পা মুচকে গেছে আমার, হাঁটতে পারবো না। নিলয় আর কিচ্ছু বলে না, নেহাকে কোলে তুলে নেয়। নেহা বড় বড় চোখে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় কোলে তুলে নিয়ে বলতে থাকে, কানা নাকি? হ্যাঁ, দেখে পা ফেলতে পারো না, সাবধানে হাঁটতেও পারো না, একে নিয়ে কি করব আমি, অসহ্য। নেহা মনে মনে হাসে, ছেলেটা কেমন যেন অসাধারণ। নিলয় নেহাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। তারপর সোজা ডক্টরের কাছে নিয়ে ওষুধ নিয়ে বাড়িতে আসে। তারপর প্রকৃতিতে রাত নেমেছে। সিয়াম, মাসুম আর রাফাত একটু ড্রিঙ্কস করে বাড়িতে আসছে। এমন সময় সিলভার কালারের একটি গাড়ি ওদের সামনে এসে দাঁড়ায়। ওরা তিনজন খানিকটা অবাক চোখে তাকায় সামনের দিকে। মনে মনে ভাবে কে হতে পারে এভাবে গাড়ি থামিয়েছে। তখনই গাড়ি থেকে নামে জাহিন, সাথে কয়েকজন লোকও আছে। জাহিনের হাতে একটি পিস্তল আর বাকিদের হাতে হকি স্টিক। ওদের তিনজনের চোখ ছানা বড়া। জাহিন এসে বলে, তোদেরকে আমি চিনতাম না, তোদের সাথে আমার শত্রুতা কি সেটাই জানতাম না। তবে তোরা আমার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিলি, মারছিলি ওনাকে খুব। আর কি যেন বলেছিলি? ও হ্যাঁ, মনে পড়েছে। মারার থেকে মারতে পারি, ভয়টা যতদিন থাকবে ততদিন সে আর মাথা উঁচু করে তাকাবে না। ওই শালারা, আমি মাথা উঁচু করে আছি, দেখি আমাকে মেরে দেখা। সিয়াম, মাসুম আর রাফাত উচ্চস্বরে হেসে ওঠে। জাহিন ওদের হাসির দিকে তাকিয়ে অবাক হয়। 10 জন লোকের সামনে, এমনকি সবার হাতে অস্ত্র, তবুও এরা হাসছে। জাহিন এর হাসির কারণ বুঝতে পারে না। মাসুম বলে, মাত্র 10 জন হাতে অস্ত্র, ভাবছিস হাসছি কেন? কারণ তোকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার মতো এখানে কেউ দাঁড়িয়ে থাকবে না। আচ্ছা, তো কে মারবে? তোরা? আমরাই। কিসের তো সাহস তোদের? সাহস নিলয় পাওয়ার, দাঁড়া কল করি। রাফাত নিলয়কে কল দেয়। এদিকে জাহিনের পেছনে যারা পাতি মাস্তান ছিল তারা নিলয়ের নাম শুনে কয়েক পা পিছিয়ে যায়, কারণ তারা জানে নিলয় আসলে কে। তাদের বস তো নিলয়ই, কিন্তু তারা জাহিনের থেকে টাকা নিয়েছে, তাই পালিয়েও যেতে পারছে না। চুপ শালা, তোদের এখানে মেরে রেখে দিয়ে যাব, কেউ জানতে পারবে না। তখনই জাহিন দেখে সামনের থেকে কারো বাইকের আলো তাদের দিকেই তেড়ে আসছে। সিয়াম, মাসুম আর রাফাতের সামনে যে বাইকটা দাঁড়ায়, কালো বড় কোট, মুখে কালো মাস্ক। নিলয় বাইক থেকে নেমে দাঁড়ায়।
পেছনে থাকা পাতি মাস্তানগুলো ভয়ে দৌড় দেয়। জাহিন এবার ভয়ে কাঁপতে থাকে। হাতে থাকা পিস্তলটি নিলয়ের দিকে তাক করতেই সিয়াম তা লাথি দিয়ে কেড়ে নেয়। নিলয় বলে, এইসব তোমায় দিয়ে হবে না। জাহিন, বাসায় যাও। তোমার বাবাকে ইচ্ছে করে তুলে নিয়ে যায়নি, এগুলো বড়দের ব্যাপার। তাই বলছি, এই শেষ সুযোগ, পরে আর ফিরে যেতে পারবে না। জাহিনকে ওরা ওখানেই রেখে চলে আসে। জাহিন কেবল হাবার মতো তাকিয়ে থাকে ওদের দিকে। কে এই নিলয়? আন্ডারওয়ার্ল্ডে কেন তার কথাতে চলে? কেন তাকে সবাই ভয় পায়? মাস্ক কেন পরে? সব জানতে হবে। জাহিন মনে মনে এসব কথাই ভাবতে ভাবতে বাড়ির পথ ধরে। রাতের আকাশে কয়েকটি তারা, একটু মেঘের ছড়াছড়িতে চাঁদকে কেমন ঘোলাটে লাগছে। নেহা পড়া টেবিলে বসে অকারণে নিলয়ের কথা ভাবছে। কে উনি? আর আমাকে কি করে চেনে? আমার তো মনে হয় না আমি আগে তাকে কোথাও দেখেছি। তাহলে আচ্ছা, উনি আমাকে বিয়ে করলেন কেন? আর জানলো কি করে আমি বাসা থেকে চলে আসছি? আমাকে বিয়ে করে ওনার কী লাভ? আমার কাছে কি চাই উনি? আমি তো বাসা থেকে চলে আসার বিষয়টা কেবল আফরিন জানতো। তাহলে ওর কি ভাবছি এসব? আফরিন কেন বলতে যাবে? আর বললেই বা কি, আমাকে বিয়ে করে নিতে হবে? প্রশ্নগুলো বিড়বিড় করে নেহা পড়ার বইয়ের দিকে তাকিয়েই বলতে থাকে। নিলয় হাতে এক গ্লাস দুধ নিয়ে ভেতরে এসে দেখে নেহা না পড়ে বইয়ের দিকে তাকিয়ে আছে। কিছু একটা ভাবছে সে। নিলয় বলে, কি ভাবছো? কিছু না তো। তো ভাবো। বউ, আমার দুধটা খেয়ে নাও। ওষুধও তো খেতে হবে। ইয়াক, আমি দুধ খাই না। খেতে বলছি, খাও। এবার মন দিয়ে পড়ো আর ওষুধও খেয়ে নাও। পড়া শেষ করলো। রাতের খাবারও ওষুধ খেয়ে বিছানায় এলো। বালিশের বাম পাশে নিলয়ের ডায়েরিটা পড়ে থাকতে দেখে নেহা বিছানায় হেলান দিয়ে পুতুলটি আঁকড়ে ধরে ডায়েরির পৃষ্ঠা উল্টোতে থাকে। কয়েক পৃষ্ঠার পরেই লেখা, শহরটা অনেক বড়। শহরের মানুষগুলো কেবল নিজের কর্মসন্ধানেই ব্যস্ত। আমি ভার্সিটিতে আজ এসেছি, পড়তে নয়, পড়ার অভিনয় করতে একটা মিশনে। ঢাকা ভার্সিটি অনেক বড় জায়গা জুড়ে নির্মাণ করা। ক্যাম্পাসটা অনেক বড়। ধীর পায়ে এগিয়ে যাচ্ছি আমি। চারিদিকে তাকিয়ে দেখছি, হঠাৎ বড় একটি ধাক্কা খেলাম। সাদা পোশাক পরা একটি চিকন শরীরের মেয়ে এসে আমাকে ধাক্কা দিয়ে নিজেই পড়ে যায় মাটিতে। আমি মুচকি হাসি। মেয়েটা পড়া দেখে ওর বান্ধবীরা দৌড়ে চলে আসে। সে নিচ থেকে উঠে দাঁড়ায়, আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে প্রচণ্ড রাগী চোখে ঠাস করে একটা চর দিয়ে বলে, বিয়াদব ছেলে, কোনোদিন মেয়ে দেখিস নাই নাকি? চোখে তো চশমা দিছিস। চার চোখ লাগিয়েও কি মেয়েদের ধাক্কা দিতে ইচ্ছে করে? দেখে মনে হচ্ছে ডাস্টবিন থেকে উঠে এসেছে। মেয়েটা আমাকে চড় দেয়। আমি বোকার মতো মেয়েটার দিকে তাকিয়েছিলাম। সিগারেট মিশন, তাই একদম খ্যাত হয়ে গিয়েছিলাম ভার্সিটিতে, যাতে কেউ বুঝতে না পারে আসলে কে আমি। কিন্তু মেয়েটার শাসনে আমি হুট করে আটকে যাই। কিছু বলছি না দেখে পাশের একটি মেয়ে তাকে নাম ধরে ডাক দিয়ে বলে, এই মিমি, চল তো। এসব বেয়াদব মার্কা ছেলেদের জন্য রাস্তায় চলাটাই অসহ্যকর হয়ে গেছে। সুন্দরী মেয়ে দেখবে আর ধাক্কা দেবে, টেনে তুলে প্রেম নিবেদন করবে। চল তো তুই। মেয়েটার নাম তাহলে মিমি। নিলয় মিমির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তারপর কয়েকটা পৃষ্ঠা সেখান থেকে ছেঁড়া আছে। নেহা উৎকণ্ঠা নিয়ে পড়তে বসে মেজাজ খারাপ হয়ে যায়। তারপর কি হলো, পৃষ্ঠা কেন ছেঁড়া হলো জানার জন্য নেহা কেমন উত্তেজিত হয়ে পড়ে। তখনই একটি ধমক শুনতে পায় নেহা। নেহা, তুমি আবার ডায়েরিটা হাতে নিয়েছো? এটাকে তো আজ পুড়িয়ে দেব। প্লিজ আমাকে এটা দিন, আমি এটা রাখতে চাই, প্লিজ। নিলয় কিছু বলে না, হাতের থেকে ডায়েরিটা নিয়ে ড্রয়ারে রেখে দেয়। নেহা উদাস হয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় বলে, ঘুমিয়ে পড়ো, সকালে ক্লাস আছে। নেহা ঘুমোচ্ছে। সকালে নিলয়ের ডাকে নেহার ঘুম ভাঙলো। নেহা চোখ মেলে তাকিয়ে দেখে নিলয় পাশে দাঁড়িয়ে আছে। নিলয় ডাক দেয়, তাড়াতাড়ি ওঠো, ভার্সিটিতে যেতে হবে না। কয়টা বাজে? 8টা বাজে। কি, আমি আজ নামাজও পড়তে পারলাম না? এখন উঠে রেডি হও। ওকে। সকালের খাবার খেয়ে ভার্সিটির দিকে রওনা হয় সবাই। নিলয় গাড়ি চালাচ্ছে আর সবাই চুপচাপ। নীরবতা ভেঙে নেহা বলল, আচ্ছা, কাল রাতে কোথায় ছিলেন? কাল রাতে মানে? সিয়াম, মাসুম আর রাফান ড্রিঙ্কস করে ঘরে ফেলছিল, আর আপনি ওদের ভুগছিলেন। তখন তো রাতই ছিল, তাই না? এমনি ঘুরছিল ওরা, তাই বকা দিতে দিতে ঘরে নিয়ে আসছিলাম। নেহা জানে না নিলয় প্রতি রাতে কোনো না কোনো কারণে মাস্তানি দেখাতে বাইরে যায়। যদি জানে হয়তো বা নেহা তাকে ছেড়ে চলে যেতে পারে, তাই নিলয় মিথ্যা বলল। ভার্সিটির গেটের কাছে চলে আসে নিলয়। নেহাকে নামিয়ে দিয়ে সোজা পার্টি অফিসে যায়।
দেখে আশরাফ সাহেব বসে আছে, খুবই চিন্তিত লাগছে। নিলয় ওনার সামনে যেয়ে বসে। নিলয়কে দেখে চিন্তার ছাপ কিছুটা কম হয় আশরাফ সাহেবের। নিলয় প্রশ্ন করে, কি হয়েছে? আসলে নিলয় নেহাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে কাল ফোন আসে। জানি। জানো মানে? নেহা বলেছিল। কি বলছো এসব? নেহা বলেছে মানে? হ্যাঁ, কালও আসছিল আপনার এখানে। আপনি তখন ফোনে কথা বলছিলেন। ও নো। ভয়ের কিছুই নেই, ও জানে না খুব বেশি। আপনি সেটা নিয়ে ভাববেন না। তবে মোরশেদের ছেলে জিহান বেশ ঝামেলা করছে। মেরে দাও, বাকিটা আমি দেখবো। আপনি মেরে দেন, বাকিটা আমি দেখব। এখনো কোনো পুলিশ হয়নি নিলয়কে ধরবে। আশরাফ সাহেব কিছু বলে না। সে জানে নিলয়ের জন্য যত দ্রুত এসেছে, তাই তো সে প্ল্যান করে নেহাকে পার্মানেন্টলি নিলয়ের কাছে পাঠিয়ে দিয়েছে, যাতে নিলয় নিজের থেকে আশরাফ সাহেবের সব কাজ করে দিতে পারে। নিলয় বলে, সবকিছু আমি দেখছি, আপনার ভাবতে হবে না। আসি। আশরাফ সাহেবের কপাল থেকে চিন্তার ছাপ চলে যায়, কারণ সে একমাত্র নিলয়কেই বেশি ভরসা করে। তার নিলয় কখনোই তার ভরসার বিশ্বাস হারাতে দেয় না। নেহা একটা ক্লাস করলো। আজ আফরিন আসেনি ভার্সিটিতে, কিন্তু জিহান এসেছে। জিহান আসার কারণ আছে, কারণ মনে মনে জিহান নেহাকে একটু পছন্দ করে। এর জন্য জিহান কোনোদিনই ক্লাস মিস করে না। নেহা ক্যাম্পাসে বসে আছে, মনে মনে ভাবছে, আফরিনের একটু খোঁজ নেওয়া দরকার, কিন্তু কাছে তো কোনো ফোন নেই। আচ্ছা, বাড়ি থেকে আসার সময় আমার জমানো টাকা দিয়ে ফোন কিনলে কেমন হয়? কিন্তু মার্কেটে কে যাবে? আফরিন তো নেই। ও, একটা ছাগল জিহান তো আছেই, ওকে নিয়ে যাওয়া যাক। নেহা জিহানকে ডাক দেয়। জিহান প্রায় উড়ে আসে নেহার কাছে। নেহা বলে, জিহান। জি বলো বেবি। উফ জিহান, ইচ্ছা করছে একটা চর দিতে। আমার সাথে যাবি একটু মার্কেটে? তোদের সাথে আমি চাঁদে যেতে পারি, মার্কেটে তো ছোট ব্যাপার। জিহান ফাইজলামো রাখ, না হলে সত্যি দেবো কষে একটা চর। আচ্ছা চল। তারপর দুইজনে মার্কেটে যায়। ফোনের দোকানে প্রবেশ করে তারা। অনেক ফোন দেখে। জিহান যেটা পছন্দ করে দেয়, সেটাই নেহা আবার পছন্দ হয় না। আবার নেহা যেটা পছন্দ করে সেটা আবার টাকাতে হয় না। এমন করে অনেকটা সময় পার হয়। তারপর একটি ফোন দেখে যেটার দামে অল্প। নেহা এটাই নিতে যাবে, তখনই কে জানি পেছন থেকে নেহার হাত থেকে ফোনটা নিয়ে বলে, এটা ভালো না, দামি ফোন দেখান। এই, আমার যেটা ভালো লাগে ওইটা নিব। আপনি? নেহা পেছনে তাকাতে তাকাতে কথাটা বলল। তবে পেছনে যে ছিল তাকে দেখে নেহার কথা আর শেষ করতে পারেনি, কারণ নেহার পেছনে নিলয় দাঁড়িয়ে আছে। নেহা আর কিছু বলতে পারল না। নেহার দিকে নিলয় রাগী চোখে তাকিয়ে আছে। নেহা ভাবছে কারণটা হলো জিহান। জিহানের সাথে মার্কেটে এসেছে কিনা। নিলয় বলল, স্যামসাং এস সিরিজের ফোন দেন। নেহা কিছু বলল না, চুপচাপ নিলয়ের কথায় ফোনটা রেখে দিল। একটা ফোন নিয়ে নেহার সামনে ধরে বলে, এটাই এই দোকানের দামি ফোন, এটাই নিন। ওকে, এই ফোনটার প্রাইস কত? এত টাকা স্যার? ওকে, এই নিন কার্ড। নেহা আর জিহান কেবল হাঁ হয়ে তাকিয়ে দেখছে। জিহানের মুখটা কেবল ফ্যাকাশে হয়ে গেল, কারণ এর কণ্ঠটা সে আগে কোথায় শুনেছে। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকার লোকটার সাথে রাতের সেই ভয়ঙ্কর লোকটার কোনো মিল জিহান খুঁজে পেল না। এখন সামনে যে নিলয় দাঁড়িয়ে আছে তাকে দেখে যে কেউ বলবে একটা বড় কোনো অফিসের মালিক, স্যুট টাই প্যান্ট, একদম অফিস বয়। আর রাতের নিলয় হয় অস্ত্রধারী, মোটা কোট, ছেঁড়া প্যান্ট, দুটো আলাদা। জিহান হুট করে নেহার কানের কাছে এসে প্রশ্ন করে, কি হচ্ছে নেহা, ইনি কে? তোর মুখটা বন্ধ রাখ। কিন্তু উনি তোকে ফোন কিনে কেন দিচ্ছে? এই তুই চুপ কর তো, রাম ছাগলের মতো না ম্যা ম্যা না করে। কিন্তু নিলয় ফোনের প্যাকেটটা হাতে নিয়ে ওদের দিকে তাকায়। তারপর হাসি হাসি মুখে নিলয় বলে, কি ব্যাপার, আস্তে আস্তে কি কথা বলছো? জোরে বলো, আমিও শুনি। আপনি কে বলুন তো? আর নেহাকে আপনি কেন ফোন কিনে দিলেন? এই তোরে না আমি চুপ থাকতে বললাম? বলছি আমি কে, চলো আমার সাথে। দোকান থেকে বের হতেই 6 জন ছেলে রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তারা। সবাই নেহার দিকে তাকিয়ে থাকছে। লিডার গোছের একটি ছেলে নেহাকে নিয়ে টিচ করতে লাগলো, ওরে কি মাল রে মামা দেখছিস? কথাটা শোনার সাথে সাথেই নিলয়ের মুখের রং পাল্টাতে শুরু করেছে। জিয়ান দৌড়ে ওদের দিকে তেড়ে যায়। জিয়ানকে কোষে 2টা চড় দেয় ছেলেগুলো। রাস্তার প্রায় সব লোকই সেই দিকে তাকিয়ে আছে। নেহা জানে নিলয় কি করতে পারে। নিলয় হাত ধরে ফেলে নেহা। ছেলেগুলো আবারও বলে,
ওরে সাইড হিরো এসে আমাদের মারতে আসছে রে, একটা মালের দুটো ভ্রমণ, আমাদেরও সুযোগ দাও একটু, আমরাও পাশে থাকি। বস যাই বলো না কেন, মালটার ফিগারটা কিন্তু সেই হট। মাম্মা টাচ করলে একদম ঝলসে যাব, ঠোঁট দুটো দেখ যেন মাখুম রে, কিস করলে আর উঠতে ইচ্ছে করবে না। নেহা শক্ত করে নিলয়ের হাত ধরে রাখে। নিলয় নেহার দিকে তাকিয়ে বলে, হাতটা ছাড়ো, আমি জানি কি করতে হবে। প্লিজ এখানে কোনো মারামারি করবেন না। আচ্ছা করব না, আমি 2 মিনিট ওদের সাথে কথা বলবো, ছাড়ো। না, আপনি এখন শিওর ঝামেলা করবেন। ওরে দেখ দেখ কি পিরিত, চল তুলে নিয়ে আমরাও কদিন প্রেম করি, তারপর আবার রেখে আসবো, কি বলিস তোরা? ছেলেগুলো পাশ দিয়ে আরেকটি মেয়ে যাচ্ছে। এমন সময় একটি ছেলে মেয়েটার দিকে ফুল ছুঁড়ে মারে। মেয়েটি ছেলেগুলোর দিকে তাকিয়ে একটি ছেলে মেয়েটার হাত ধরে ফেলে। নিলয় এটা দেখার পরই নেহার থেকে হাত ছাড়িয়ে নেয়। তারপর ধীর পায়ে হেঁটে ছেলেগুলোর কাছে যায়। ওদের থেকে মেয়েটার হাত ছাড়াতেই লিডার ছেলেটি নিলয়ের গালে ঘুষি দেয়। জিয়ান আর নেহা কেবল অবাক চোখে দেখছে। নেহা মনে মনে বলেই ফেলল, এবার তো এরা গেল। কিন্তু নেহাকে অবাক করে দিয়ে নিলয় শব্দহীন একটি হাসি দেয়। তারপর বলে, সময় অনেক আছে, যা নেহার থেকে মাপ চেয়ে নে। কে আমরা জানিস? কোনোদিনও কোথাও আমরা মাফ চাইনি। তুই তো দাঁড়িয়ে আছিস, সেটাই তোর কপাল। নিলয়কে চিনিস? কখনো দেখেছিস তাকে? নিলয় নামটি শুনে সবাই বসা থেকে দাঁড়িয়ে পড়ে। নিলয় হাসতে থাকে। ছেলেগুলো বলে, শালা ভয় দেখাস, আমরা নিলয়ের নামে ভাঙিয়ে চলি। তুই তো দেখি আমাদের উপর, তোকে তো মেরে। এমন সময় একটি পুলিশের গাড়ি আসে। নিলয় একটু অবাক হয়। পুলিশ তো এমন সময় আসার কথা না। পুলিশ আসতেই জিহান ছুটে আসে। নিলয় বুঝে গেল জিহান পুলিশকে ফোন করে নিয়ে এসেছে। স্যার, এরাই সেই ছেলেগুলো যারা মেয়েদের টিস করছে। ওই শালা আমাকে চিনিস না, আমাকে পুলিশরাও দেখে ভয় পায়, বুঝলি? আমি কে জানিস? আসলাম নেতার ছেলে। ওইরকম পুলিশ আমার পকেটে থাকে। পুলিশগুলো নিলয়কে চেনে, কারণ নিলয় সাধারণভাবে সবসময় আশরাফ সাহেবের সাথেই থাকে। তাই সেই দিন পুলিশগুলো নিলয়কে স্যার স্যার করছিল। নিলয় পুলিশের কাছে যেয়ে বলে, এদের ধরতে হবে না, আমরা চলে যাওয়ার পর এদেরকে ছেড়ে দিয়েন। ওকে স্যার। তারপর নিলয় নেহা আর জিহানকে কোনো কথা না বলতে দিয়ে চলে আসে সেখান থেকে। নিলয়ের মুখের বাম পাশটা কালো দাগ পড়ে গেছে ঘুষি খাওয়ার পর। নেহা বেশ উত্তেজিত হয়ে আছে। নিলয় ওদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে যেয়ে বসে। তারপর নিলয় জিহানের দিকে তাকায়। জিহান প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। জিহান বসে প্রশ্ন করে, আপনি কে হন নেহার? আমি ওর হাজবেন্ড। কি ফাজলামি করছেন কেন? ওর বিয়ে হলো কবে? ওকে জিজ্ঞাসা করো। নেহা? জিহান, উনি ঠিক বলেছেন, উনি আমার স্বামী। হোয়াট? আর কিছু শুনতে চাও? না। জিহান না বলে হনহন করে চলে গেল। মুখের ভাব দেখেই মনে হচ্ছে জিহানের মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়ার কথাই, কারণ জিহান কলেজে ওঠার পর থেকেই নেহাকে পছন্দ করতে শুরু করে। একসময় জিহান নেহাকে ভালোবেসে ফেলে। জিহান তা কোনোদিনও বলতে পারেনি। যখন ওর অনাকাঙ্ক্ষিত হাজবেন্ডের কথা শুনলো, মন তো খারাপ হবেই। নিলয় বলে, কি হলো? ও কেন চলে গেল? জানি না, কিন্তু আমি জানি জিহান তোমাকে লাইক করে বা ভালোবাসে, তাই হয়তো এটা শুনে চলে গেছে। ও ভালোই হয়েছে, আলকান একা কোথাকার। আমিও চাইছিলাম নেকাটা চলে যাক। কেন? বর আর বউ দুজনে একটু প্রেম করতে পারবো। নিলয় একটু মজা করে এই কথাটা বলল। নিলয় জানে নেহা তাকে কখনোই ভালোবাসবে না। নেহাকে সে বিয়ে করতে চায়নি, কিন্তু নেহার আব্বুর চাপে পড়ে তার এই অনিশ্চিত জীবনে নেহাকে জড়াতে হয়েছে। নিলয় বলে, তোমার ফোন লাগবে, এটা আমাকে বলতে পারতে, তাহলে আমি কিনে দিতাম। ওকে কেন নিয়ে আসছিলে? আর তোমাকে না বলেছি, আমাকে না বলে কোথাও যাবে না। আমি ওকে আনতে চাই নাই, ভাবছিলাম আফরিনকে নিয়ে কিনে নেব, কিন্তু আজ ও আসে নাই, তাই জিহানের সাথে আসছি। ওকে, আর ওর সাথে বেশি কথা বলবো না, ছেলেদের থেকে দূরে থাকবা। ওকে, গুড গার্ল। দুজনে খাবার খেয়ে বাড়িতে চলে আসে। সন্ধ্যা হয়। নেহা পড়তে বসে। নেহা বারবার সেই ডায়েরির কথা মনে পড়ে যায়। নেহা ডায়েরির হাতে নেয়। কয়েক পৃষ্ঠা ছেড়েই পরে সেখানে লেখা, মাস্তানি ছেড়ে দেবো আমি, কারণ মিমি আমাকে ভালোবাসে। মিশনে এসে আমিও তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে কি মেনে নেবে আমি একজন টপ মাস্তান? সে কি গ্রহণ করবে আমি তাকে ভালোবেসে সবই ছেড়ে দিতে প্রস্তুত?
তারপর আবারও কয়েক পৃষ্ঠা ছেড়ে নেহা ডায়েরির পৃষ্ঠার উল্টাতে লাগলো। তখনই কারো পায়ের শব্দে নেহা ডায়েরিটা আবারও আগের জায়গাতে রেখে দেয়। নিলয় ঘরে প্রবেশ করে, পিস্তলটি হাতে নেয়, গায়ে কালো পোশাক। নেহা কিছু বলার আগেই নিলয় ঘর থেকে বের হয়। নিলয় বাড়ি থেকে বের হয়ে কল দেয়। সিয়াম, তোরা কই? ভাইয়া জায়গা মতো আছি। নাম কি ওদের? ভাই লিডারের নাম হলো মাহিন, আর বাকিদের দরকার নেই। ও কোন নেতার ছেলে? ভাইয়া 2 বারের মন্ত্রী, জেলা প্রশাসকের ভাই, মাহিনের বাবা। ওকে, থাক, আমি আসছি। নিলয় গাড়ি চালিয়ে গন্তব্যে যেতে থাকে। আজ যারা নেহাকে নিলয়ের সামনে টিচ করেছে তাদের লিডার হলো মাহিম। নেহা যে ভয় পাচ্ছিল সেটাই পূরণ হতে যাচ্ছে। তবে দেখার জন্য নেহা থাকবে না। তারপর সিয়াম, মাসুম, রাফাত আর আরও কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। নিলয়ের গাড়ির আলো দেখতে পায় তারা। নিলয় এসে থামে তাদের সামনে। মাহিম সহ মাহিমের ছেলেগুলো অবাক চোখে তাকিয়ে আছে। নিলয় গাড়ি থেকে নেমে হেঁটে তাদের কাছে যায়। ওদেরকে বলেছিলাম ভালোভাবে চলে যেতে, তারপরও আমাকে মেরেছিল। আমার কথা শুনিস নাই? ভাইয়া সরি ভাইয়া, আপনাকে চিনতে পারিনি। তোদের কিছুই বলতাম না যদি গালি না দিয়ে তোদের বাপের কথা না বলতিস। আমি না সহ্য করতে পারি, আর না যদি কেউ বলে আমাকে চিনিস, আমি অমুক নেতার ছেলে, মাথাটা না তখনই গরম হয়ে যায়। তুই সেটাই বলেছিলি। তোর চাচা নেতা, তোর বাপ নেতা। এই নে ফোন, কল দে, দিয়ে বল নিলয় তোকে ধরে এনে মেরে ফেলবে। দেখ কেউ আসে নাকি। কেউ আসবে না ভাইয়া। রাফাত, সিয়াম, মাসুম আর অন্য ছেলেগুলো মাহিমদের চরমভাবে পেটাতে থাকে। নিলয় দাঁড়িয়ে সিগারেট ধরালো, ওদেরকে থামতে বলে। তারপর নিলয় বলে, মাসুম, হকস্টিক দে। কে কে যেন নেহাকে নিয়ে কি বলেছিলি? ভাইয়া প্লিজ আমাদের মাফ করে দিন, আর কোনোদিনও কোনো মেয়েকে টিচ করব না। মাল, তাই না? মেয়েরা কখনো মাল হয় না, বুঝলি? তারা মা হয়, বোন হয়, বউ হয়। কথাটা বলে নিলয় ছেলেগুলোকে পেটাতে থাকে। তারপর আবারও থামে, একটা সিগারেট জ্বালায় ও। তারপর কয়েকবার পায়চারি করতে করতে থেমে যেয়ে বলে, আর কি বলেছিলি? কি হট ফিগার, তাই না? কি ঠোঁট, কিস করতে যা লাগবে না। কি প্রেম, কতদিন প্রেম করে ঘরে পাঠিয়ে দিবি বল? নিলয় আবারও পেটাতে থাকে। মাহিমের ছেলেরা সব যন্ত্রণায় কাতরাতে থাকে, চিৎকার করতে থাকে তারা। কিন্তু তাদের চিৎকার শুনে কেউ আসবে না সেখানে। লোকালয় ছেড়ে জনাকর্ণ এক জায়গাতে তাদের সব কটাকে মাসুম, সিয়াম, রাফাত আর আরও কয়েকজন ছেলেরা ধরে এনেছে। নিলয় পেটানো বন্ধ করে। তারপর মাসুমকে ইশারা করে। মাসুম ওদের সামনে এসে বলে, কাল ভার্সিটির সামনে যাবি, আলগা গায়ে নেয়া ভাবিকে দেখে মাত্রই পা ধরে মাপ চাইবি। যদি তিনি মাফ করে তাহলে বেঁচে গেছিস, আর যদি মাফ না করে তাহলে বুঝতেই পারছিস। ঠিক আছে ভাইয়া। নিলয়রা চলে আসে। নেহা বাড়িতে একা বসে নিলয়ের কথা ভাবছে। ইস, লোকটার গালে একটা রক্তবর্ণ রং ধারণ করেছে। কেন যে গেল ছেলেগুলোর সামনে? আমাকেই 2-4টা কথা শুনিয়েছে বলে এত কিছু হবে? নাও যেতে পারতো। আচ্ছা, ছেলেটা কি আমাকে ভালোবাসে খুব? আচ্ছা, আবার ডায়েরিটা পড়ি তো, দেখি ওনার পছন্দের কি জিনিস আছে। নেহা আবার ডায়েরিটা হাতে নেয়। শেষের পাতাটা লেখা, মিমিকে আমি অনেক ভালোবাসি। তার মৃতদেহ আমার কাছেই পড়ে আছে। কেউ তাকে মারেনি, আমি নিজেই তাকে আজ খুন করেছি। পিস্তলের 6টা গুলি আজ মিমির নরম দেহকে ভেদ করে দেওয়ালে লেগে আছে। মিমির লাল তাজা রক্ত আমি নিজের হাতে মাখিয়ে সুখের স্বাদ গ্রহণ করলাম। মিমির মতো মেয়ে বেঁচে থাকলে উপরওয়ালা তা মেনে নেবে না। নিজ হাতে মেরেছি তাকে। আমি খুনি নই, আমি প্রেমিক। নেহা আঁতকে ওঠে, গায়ের লোম তার দাঁড়িয়ে যায়। কি নিষ্ঠুর এই ছেলে, নিজের বউকে মেরে ফেলেছে। এতটা খারাপ সে? নেহা বিড়বিড় করে কথাগুলো বলে, আবারও ভাবে, নিশ্চয়ই কিছু হয়েছিল, না হলে মিমিকে সে ভালোবাসতো, তবুও কেন তাকে মেরে ফেলেছে? জানতে হবে আমার আসলে হয়েছিলটা কি। কিন্তু ছেলেটা তো আমাকে কিছুই বলে না, যা জানতে চাই সবটাই এড়িয়ে চলে। তুমি আবার ডায়েরিটা হাতে নিয়েছো? না, এবার আর ওটাকে রেখে দেব না। নিলয় নেহার থেকে ডায়েরিটা কেড়ে নেয়। তারপর পকেটে থাকা লাইটারটায় আগুন দিয়ে ডায়েরিটা পোড়াতে থাকে। শক্ত কফরখচিত ডায়েরিটা কি আর এত সহজে পড়ে? কিছুটা পড়ার পর নিলয় ডায়েরিটা ছুঁড়ে ফেলে দেয় দেয়ালের দিকে। নেহা অবাক চোখে তাকায়। এভাবে কেটে যায় রাতটা। নেহা কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতে পারেনি। সকালে আবারও নিলয়ের ডাকে নেহার ঘুম ভাঙে।
দেখে বিছানার পাশে নিলয় দাঁড়িয়ে আছে। নেহা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, কি উঠবো, তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিতে হবে। আজ তোমার জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা বাড়িতে আসলেই দেখতে পাবে। এখন রেডি হও। তাড়াতাড়ি খেয়ে নিলয় নেহাকে নিয়ে বের হয়। বাড়ি থেকে বের হতেই নিলয়ের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে আশরাফ সাহেবের কল। নিলয় রিসিভ করে। নিলয়, নেহাকে নামিয়ে দিয়ে এসে সোজা অফিসে আসবে। জরুরি কথা আছে তোমার সাথে। তোমার সাথে যে 3 জন থাকে ওদেরকেও নিয়ে আসবে। আর ওদিকে সব ঠিক আছে? ওকে, রাখি। আব্বুর ফোন ছিল তাই না? নিলয় অবাক চোখে তাকিয়ে থাকে নেহার দিকে। নেহা কি করে জানে এটা তার আব্বুর কল ছিল? নিলয় কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে স্বাভাবিক গলাতেই বলে, আপু জানে আমি পালিয়ে এসেছিলাম। আর এখন বুঝতে পারছি আমি যেদিন পালাবো সেদিন আফরিন সবটাই জানতো। আর আফরিনই আব্বুকে বলে আমি পালিয়েছি। আর আব্বু তখনই আপনাকে পাঠাই এভাবে তুলে এনে বিয়ে করতে। কিন্তু আপনি কি করেন? আপনি মিমিকে কেন নিজেই আপনি খুন করেছিলেন? নিলয় চোখের পাতা কয়েকবার নাড়ায়। কোনো উত্তর দেয় না নিলয়, কেবল একটু অবাক হয়, কারণ রহস্যের জাল আস্তে আস্তে খুলছে। তবে নেহাকে কিছু বলা লাগছে না। নেহা নিজের থেকেই সব বুঝতে পারছে। নিলয় কিছু না বলে গাড়ি চালাতে থাকে। তখনই একটা মেসেজ আসে নিলয়ের ফোনে। দেখে আতিকের মেসেজ। আতিক হলো নিলয়ের লোক, তবে আশরাফের বিয়ে। মেসেজটি চেক করে নিলয় সেখানে লেখে, ভাই আপনি আসবেন না, আপনার জন্য পার্টি অফিসে মোর্শেদ, আসলাম আর নিজাম এসেছে। বেশ ঝামেলা হচ্ছে। আফসার স্যার গোপনে মেসেজ করতে বলেছে আপনার। নিলয় মুচকি হাসে। নেহা, রাফাত, মাসুম, সিয়াম নিলয়ের হাসির দিকে তাকায়। হাসতে হাসতে ফোন দেয় নিলয়ের গ্যাংয়ের একটি ছেলেকে। রুদ্র, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাইয়া? মেসেজ করে দিচ্ছি। রুদ্রের ফোনে একটি মেসেজ আসে, নিলয়ের মেসেজ। নিলয় আবারও হাসে। কেউ বোঝে না হাসির কারণ। নিলয় চুপচাপ গাড়ি চালাতে থাকে। খানিকটা সময় পর নেহা ভার্সিটির সামনে এসে থামে গাড়িটি। নেহা গাড়ি থেকে নামে। কিছু দূর যাওয়ার পর নেহা দেখে কয়েকজন ছেলে আলগা পায়ে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর হাতে সরির কার্ড। নেহা ওদের সবাইকেই চেনে। কাল এই ছেলেগুলোই নেহাকে বাজে কথা বলেছিল। কিন্তু ছেলেগুলোর আজ এখানে কেন? এভাবে কেন দাঁড়িয়ে আছে? সারা গায়ে খুব মারের দাগ। নেহা কথাগুলো মনে মনে বলতে বলতে ওদের সামনে দিয়ে যেতে থাকে। তখনই ছেলেগুলো এসে সামনে হাঁটু মুড়ে বসে চিৎকার করে বলে, আপু আপনি আমাদের বোন, আপনি আমাদের বড় বোন। আপনার সাথে কাল যা করেছি আমরা ভুল করেছি। প্লিজ আপু আমাদের মাফ করে দেন, প্লিজ প্লিজ। নেহা সহ আশেপাশে মেয়েগুলো বেশ অবাক চোখে তাকিয়ে আছে মাহিমদের দিকে। কারণ সব মেয়েরাই জানে ওই মাহিমের গ্যাংয়েরা মেয়েদের যেখানে পায় সেখানে বাজেভাবে টিচ করে। কিন্তু আজ এদের কি হলো? এমন করে মাপ চাইছে কেন? তবে যা করেছে এতে করে সব মেয়েগুলোই অনেক খুশি। ছেলেগুলো আবারও চিৎকার করে মাপ চায়। নেহা কোনো উপায় না দেখে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা যান, মাপ চাইতে হবে না। আপনারা নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। মাহিম দৌড়ে চলে আসে সেখান থেকে। নেহা ঘুরে পেছনে তাকায়। কালো রঙের এই নিলয়ের গাড়িটা তখনই ঘুরে চলে যাচ্ছে। নেহার কাছে এতক্ষণে বিষয়টা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে গেল। কেন ছেলেগুলো এভাবে এসে তার কাছে মাপ চেয়েছে? এর কারণ হচ্ছে নিলয়। নিলয় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, এটা ভেবে যে যাক, এমন একজন আছে যার কাছে আমি সব, আর সে আমার জন্য সবকিছু করতে পারে। আবার পরক্ষণে মনটা তার খারাপ হয়ে যায়। সে ভাবে, এভাবে মারাটা কি ঠিক হয়েছে? না মারলেও তো পারতো, যদি ঝামেলা হয়। নেহা আর কিছু ভাবে না। সামনে এগোতে অনেকগুলো মেয়ে এসে নেহাকে ঘিরে ধরে। নেহা সবার দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকে। সব মেয়েগুলো একসাথে বলে ওঠে, থ্যাঙ্কস আপু, বেয়াদব ছেলেগুলোকে এইভাবে শিক্ষা দেওয়ার জন্য। ওদের জন্যই আমরা রাস্তায় খুব একটা ভালোভাবে হাঁটতে পারতাম না। নেহা কিছু বলে না। আরও একবার পেছনে তাকায় নিলয়কে আরও একবার দেখবে বলে। কিন্তু ততক্ষণে কালো রঙের গাড়িটি চলে গিয়েছে ভার্সিটির রোড থেকে। নেহা মুচকি হাসলো, যার হাসির রহস্য কেবল নিলয়। সবকিছু করেছে তো নিলয়। নেহা ভেতরে প্রবেশ করে, আফরিনকে কল দেয়। কি হলো, ভার্সিটিতে এসে কল করলি কেন? তো কোথায় দাঁড়িয়ে করব? জিহান কই? ওই যে আসছে। তবে তুই কি করেছিস? মেয়েগুলো তোকে এভাবে ঘিরে ধরেছে। সব পরে বলবো।
জিহান আসছে, মুখটা বিষণ্ণ লাগছে তার। ধীর পায়ে হেঁটে নেহার কাছে আসেও কোনো প্রকার অন্য কথা না বলে সরাসরি জিহান বলে, নেহা, তোকে অনেক ভালোবাসি আমি। তুই ওনাকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করবি? আমি তোকে অনেক ভালোবাসি আর তোকে অনেক হ্যাপি রাখবো। তুই কি পাগল হয়ে গিয়েছিস? হ্যাঁ, আমি পাগল। নেহার জন্যই হয়ে গিয়েছি। আমি সারা রাত ঘুমাতে পারিনি, মেনেই নিতে পারছি না নেহার বিয়ের ব্যাপারটা। আমি নেহাকে অনেক ভালোবাসি আফরিন। নেহা, তোকে আমার চাই রে। নেহা জিহানের গায়ে কষে চড় দেয়। জিহান রাগী চোখে নেহার দিকে তাকায়। নেহা বলে, দেখ জিহান, আমি এখন বিবাহিত মেয়ে। তো তো মানে কি? এই যা তো এখান থেকে, অসহ্য। নেহা আর আফরিন রাগ করে চলে যায় জিহানের থেকে। এদিকে নিলয় আশরাফ সাহেবের পার্টি অফিসের সামনে এসে দাঁড়িয়েছে। আশরাফ সাহেবের পার্টি অফিসের সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, সাথে অনেকগুলো পুলিশের গাড়ি, বেশ কিছু পুলিশ আর বডিগার্ড যাবতও আছে কয়েক গাড়ি। রাফাত, সিয়াম, মাসুম ভয়ে আটকে ওঠে। সিয়াম বলে, ভাই অফিসে যেতে হবে না, মাইনকে মারা ঠিক হয়নি। চুপ শালা, মারছি তো মারছি, এটা নিয়ে কথা কিসের? সমস্যা দেখছি খুব গুরুতর। সিয়ামের কথা শোনা উচিত। চুপ কর তো রাফাত, আমি আর ভাইয়া যাব ভিতরে। যদি ভাইয়া যায়, এত ভয় পাইলে মাস্তানি করতে হবে না। প্লিজ ভাই, চলো চলে যাই। নিলয় কিছু বলে না, কেবল শব্দ করে একটু হাসে। সবাই সেই হাসির দিকে তাকায়। এইরকম হট সিচুয়েশনে নিলয়ের মুখ ভর্তি মৃদু শব্দের হাসি মানেটা তারা বুঝতে পারে না। সবাই কেবল অবাক হয়ে চেয়ে থাকে। নিলয় সিগারেট চালায়, নিকোটিনের সাদা ধোঁয়া ওপরে ছেড়ে দিয়ে বলে, সবাই পিস্তলগুলো গাড়িতে রাখ। চুলগুলো যতটা পরিমাণে বখাটে টাইপ লাগে সেরকম কর। অফিসে ঢুকবো, সামনে চেক করবে। আমাদের ধরার জন্য মূলত এখানে আনা হয়েছে। আশরাফ সাহেব আমাদের বাঁচাতে পারবে না। তাহলে কেন যাচ্ছিস? আমরা নিজে থেকেই মাস্তানি করতে। নিলয় একটি হাসি দিয়ে গাড়ি থেকে নামে। পেছনে ওরা তিনজন নামে। নিলয় আগে হাঁটছে, বাকিরা নিলয়ের পিছে আসছে। তিনজনের মুখে একটা মৃদু ভয়ের ছাপ, আর নিলয়ের মুখে হাসি, যেন কিছু হবেই না এমন একটা ভাব। অফিসে ঢুকতে যাবে তখনই তাদের দাঁড় করিয়ে চেক করে পুলিশ, কিন্তু কিছু পায় না তাদের কাছে। আবারও একটু এগিয়ে যায়, সেখানে জাভেরা চেক করে, আবার আগায়। শেষে নেতাদের বডিগার্ডরা চেক করে, তারপর ভেতরে প্রবেশ করে। দূর থেকে দেখে আশরাফ সাহেব, মুখ বেশ কড়াভাবে চিন্তার ছাপ। আশরাফ সাহেবের সামনে বসে আছে মোরশেদ, আসলাম ও নিজাম, যারা খুব বড় মাপের নেতা। নিলয়কে দেখে আশরাফ সাহেব একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও নিলয়কে যে ধরে নিয়ে যাবে এটা ভেবেই তিনি বেশ চিন্তিত। কিভাবে তাদের ছাড়াবে সেই কখন থেকেই ভাবছে আশরাফ সাহেব। নিলয় সোজা যে একটি চেয়ার টেনে বসে পায়ের উপর পা তুলে দেয়। সবাই তার দিকে বড় বড় চোখে তাকাচ্ছে। নিলয় পকেট থেকে একটি চুইংগাম বের করে চিবোতে থাকে। সবাই নিলয়ের অ্যাটিটিউড দেখে বেশ অবাক চোখে তাকিয়ে আছে। মোরশেদ সাহেব বলে, এই সেই পেয়াদবটা আমাকে তুলে এনেছিল, আমার ছেলেকেও মেরেছে। নিজাম ভাই, আমার ছেলেকে তো বেধড়ক ভাবে পিটিয়েছে। একে জারবের হাতে তুলে দিন। ভাই, আপনারা হয়তো ভুল। চুপ, তোমার জন্যই সে এত দূর এসেছে। তোমার নেতাগিরি বের করছি, তোমাকেও পুলিশে দেব, আর একে সোজা জারবের হাতে তুলে দেব। গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকবে, শালা বেজন্মা একটা। নিলয় চুইংগাম চেবানো বন্ধ করে। বেজন্মা শব্দটা শোনা মাত্রই দৌড়ে যেয়ে আসলামের গালে ঘুষি দেয়। সাথে সাথে জাবস আর পুলিশ এসে নিলয়কে ধরে ফেলে। নিজাম বলে, তুই তো আসলে বেয়াদব, কুত্তার বাচ্চা নাকি তুই? তোর মাঝে কেন সম্মান নেই? তাকে যে কিভাবে মেরে রেখে দেবো তুই নিজে জানতে পারবি না? আশরাফ সাহেব মাথায় হাত দেয়। কি করবে সে ভেবে পাচ্ছে না, কোনো প্রকার কথা বলতে পারছে না। তখন নিলয় সবাইকে অবাক করে দিয়ে উচ্চস্বরে হাসতে থাকে। সবাই নিলয়ের হাসির দিকে তাকায়। নিলয় বলে, আমাকে মারার আগে নিজেদের কথা ভাবুন। এখানে আসার আগে চারপাশে বোম ফিট করে এসেছি। আমি মরলে সবাইকে নিয়েই মরবো। অফিসার, এখনই একে নিয়ে এখান থেকে বের হন। চলুন চলুন, না হলে বোম খেয়ে মারা যাব। 1 মিনিট, এখানে এসেছি আপনাদের কথায়, আর বের হবেন আমার কথায়। নিলয় পুলিশদের থেকে হাত ছাড়িয়ে নেয়। তারপর পকেট থেকে ফোন বের করে, রুদ্রকে ভিডিও কল দেয়। তারপর নিজামকে বলে, দেখুন। নিজাম সহ সবাই ফোনের দিকে তাকিয়ে থাকে। দেখে নিজামের পরিবারের সবাই গাড়ি নিয়ে পিকনিকে যাচ্ছে, আর তার পেছনে পিস্তল নিয়ে যাচ্ছে একটি গাড়ি। নিজাম একবার ফোনের দিকে তাকায়, আবারও নিলয়ের দিকে তাকায়। নিলয় হেসে দেয়। একে একে সবাই দেখে তাদের পরিবারের পেছনে নিলয়ের লোকেরা অস্ত্র নিয়ে পড়ে আছে। সবাই বোবা হয়ে যায়।
কিছু সময় সিয়াম ডান হাতের আঙুল দুটো মুখে পুরে নিয়ে জোরে শীষ বাজিয়ে ওঠে। এতক্ষণে তারা বুঝতে পেরেছে কেন নিলয় হাসছিল। নিলয় আবারও চেয়ারে যেয়ে বসে। সবাই বিস্ময়কর চাহনি দিয়ে নিলয়কে দেখতে থাকে। নিলয় বলে, আমি যদি এখান থেকে না বের হই তবে কেউ বাঁচবে না। আমার সাথে আপনার সহ আপনাদের পরিবারও শেষ হয়ে যাবে। আর একটা কথা, আপনাদের সবারই গোপন একটা বিষয় আমার কাছে প্রমাণ হিসাবে আছে। যেমন মোরশেদ হিরোইনের প্যাকেট নিয়ে খেলা করছে, আসলাম কোটি কোটি টাকা সরাচ্ছে, তার ভিডিও আর্মি নিজাম আপনার আছে। রোজ রাতে একটা করে মেয়ে আপনার পার্টি অফিসের পিছনে যে একতলা বাড়ি আছে সেই বাড়িতে যায় আর আসে এবং সেই রুমের মধ্যে কি হয় তার ভিডিও সবকিছু ফাঁস করে দেয়। কি বলেন? কেউ কোনো কথা বলছে না। সবাই সামনে বসে হিরোদের মতো দেখতে মায়াবীর মুখের ছেলেটার দিকে তাকিয়ে আছে। নিলয় চুইংগাম চাবাতে থাকে আবারও। মোরশেদ বলে, সরি নিলয়, নিজাম ভাই, একে কাটিয়ে লাভ নেই। যা হয়েছে প্লিজ বলে যান। আপনাদের তো ছেলে ভালো না। নিলয় যা করেছে ঠিক কাজ করেছে। আমার ছেলেকেও মাহিম মেরেছে। চলুন চলে যাই। আর 1 মিনিট, আশরাফ সাহেবকে এরপর ইলেকশনে বড় পদ দিতে হবে। প্রতিদ্বন্দ্বী হিসাবে কেউ দাঁড়াবে না ওনার বিরুদ্ধে, কথাটা যেন মনে থাকে। নিজাম আর আসলাম চলে যাওয়ার আগে নিলয়ের দিকে রাগী চোখে তাকায়। নিলয় হাসে আর এক মুহূর্ত তারা না দাঁড়িয়ে চলে যায়। নিলয় বসা থেকে দাঁড়ায়, তারপর বলে, আজ রাতেই আওতাতেই হাতে নিজাম আর আসলাম খুন হবে। ওদের চোখ দেখে বুঝেছি ওরা নেহাকে কিছু একটা করবে আর আমার পিছনে পড়ে থাকবে। আশরাফ সাহেব কিছু বলে না, তবে আশরাফ সাহেব এসে নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় ফোন বের করে রুদ্রকে বলে, সব ঠিক আছে, চলে আসো আর নিজাম এবং আসলামের উপর নজর রাখো। আশরাফ বলে, সত্যি কি বম লাগিয়ে এসেছো? আরে ধুর, ওটা তো মিথ্যা কথা, তবে বাকি কথাগুলো সত্য। নিলয়, আজ তুমি কি চাও? আপনি কি চান? আমার কিছু লাগবে না, কেবল রাতে আপনার আসতে হবে আমার বাড়িতে, বাকিটা ফোনে বলবো। নিলয় আশরাফ সাহেবের পার্টি অফিস থেকে বের হয়। আশরাফ সাহেব বেশ চিন্তায় আছে, কারণ সে জানে আজ রাতে নিলয় নিজাম আর আসলামকে মেরে ফেলবে। তবে প্রমাণের অভাবে নিলয়কে কেউ কিচ্ছু করতে পারবে না। কেবল সন্দেহের বশে পুলিশ ধরতে আসবে, কিন্তু নিলয়ের কিচ্ছু করতে পারবে না। পুলিশকে সে নিজেই সামলাতে পারবে। নেহা ঘরে বসে বই পড়ছে বললে ভুল হবে। সে নিলয়ের কথা বেশ কিছুক্ষণ ধরে ভাবছে। ছেলেটাকে সে আগে কোনোদিনও দেখেনি। নেহা বইয়ের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। তখনই নিলয়ের ডাক শুনতে পায় নেহা। নেহা, নেহা, কি ভাবছো? কিছু না। আমার কিউট বউটা এত ভাবুক কেন গো? বলো না কি ভাবছিলে? কিছু না। ওকে, নিচে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা দেখবে। চলো। ঠিক আছে, চলুন। 1 মিনিট, তোমার চোখ বেঁধে নেই। নিলয় নেহার চোখ বেঁধে দেয়। তারপর নেহাকে অবাক করে দিয়ে নিলয় নেহাকে কোলে তুলে নিয়ে নিচে যায়। কোল থেকে নামিয়ে চোখের বাঁধন খুলতেই দেখে সোফাতে বসে আছে দুজন বৃদ্ধ ও বৃদ্ধা। নেহা তাদের দুজনকে বেশ ভালো করেই চেনে, নেহার নানু আর নানি। নেহা একটা চিৎকার দিয়ে উঠে খুশিতে দৌড়ে যায় তাদের কাছে। খুশিতে তাদেরকে জড়িয়ে ধরে নেহা, কান্না করতে করতে বলে, তোমরা এখানে? আমাদের বাড়িতে আমরা থাকবো না তো কে থাকবে পাগলি? তোমাদের বাড়ি মানে? এটা তো ওনার বাড়ি। ধুর পাগলি, এটা আমাদের বাড়ি, নিলয়ের বাড়ি। মানেটা হলো তোমার মা আর আমার মা দুজনেই চাচাতো বোন। তুমি আমার সম্পর্কে কাজিন, বুঝলে? নেহা কিছুক্ষণ বিস্ময় নিয়ে চেয়ে থাকে নিলয়ের দিকে। কি বলবে নেহা খুঁজে পাচ্ছে না। নেহার কাছে সবটা খোলসা হতে লাগলো। নেহা এখন কিছু বলে না, নিলয়ের দিকে হাবার মতো চেয়ে থাকে, আবার নানু নানির সাথে আড্ডাতে যোগ দেয়। তারপর রাত তখন 10টা বাজে। নেহা ব্যালকনিতে দাঁড়িয়ে হালকা শীতল বাতাসে নিজের গায়ে লাগাচ্ছে। এক দৃষ্টিতে চেয়ে আছে বাইরে। নিলয় একটি লাল রঙের চাদর নেয়, পেছন থেকে নেহাকে তার জড়িয়ে দেয়। নেহা কিছুক্ষণ তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় নেহার চাহনি আজ বুঝতে পারছে না। নিলয় নীরবতা ভেঙে বলে, ঠান্ডা পড়ছে, তোমার শীত লাগবে বলে চাদরটা এনে দিলাম। নেহা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। নিলয় নেহার হাত ধরে। নেহা আজ প্রথম কেমন যেন একটু কেঁপে ওঠে। এর আগে নিলয় তাকে স্পর্শ করলেও আজকের অনুভূতি স্পর্শটা নেহার কাছে অচেনা। নেহা তখনই বলে, আপনি আগে থেকে আমাকে জানতেন তাই না? আমি তোমাকে আগে থেকেই চিনি এবং জানতাম। তাহলে আমাকে কেন কিছু বলেন না? তুমি কখনো জিজ্ঞেস করেছিলে? না। তাহলে আমি কেন বলবো?
মন খারাপ করে নেহা আবারও চুপ হয়ে যায়। তবে নেহার আজ মনে মনে অনেক খুশি লাগছে। নানুকে হুট করে এভাবে দেখতে পাবে সে আশা করেনি। নেহা প্রতিদিন তার আম্মুকে কান্না করতে দেখতো নানুর জন্য। আজ আম্মু থাকলে অনেক খুশি হতেন। আম্মু, তুমি কেন আমাকে রেখে চলে গেলা? তুমি থাকলে আজ জানি সব থেকে বেশি খুশি হতাম। আচ্ছা, উনি আমাকে কেন বিয়ে করলো? শুধুই কি নানুর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, নাকি অন্য কিছু? নেহা একা একাই এসব ভাবছে। নেহা কান্না করছে। আব্বু আর আম্মুর কথা মনে পড়তেই কেমন যেন তার কান্না পাচ্ছে। নেহা ছোট থেকেই দেখে আসছে নেহার আম্মু নাবিলা ইমরোজ কখনোই তার বাপের বাড়ি যায়নি। একদিন নেহা বার্ষিক ছুটি পায় স্কুল থেকে। সেই দিন নেহার নানু বাড়ি যাওয়ার জন্য অনেক বায়না করে, কিন্তু নাবিলা ইমরোজ নেহাকে কোনোভাবেই যেতে দেয় না। নেহা বলে, আমাকে কেন তুমি আটকাও নানু বাড়ি যেতে? তোর আব্বু বকবে রে মা। কেন আম্মু? আব্বু কেন বকবে? আসলে তোর আব্বু আর আমি একে অন্যকে ছোট থেকেই ভালোবাসতাম। যখন বড় হলাম আমাদের বাড়িতে তোর আব্বু আমাকে বিয়ের জন্য কথা বলতে যায়, কিন্তু তোর নানু অপমান করে তোর আব্বুকে বের করে দিয়েছিল। কারণ তোর আব্বুর পরিবার তখন রাজনীতি করত, তাই তোর নানুরা মেনে নেয়নি। তখন তোর আব্বু সবার সামনে আমাকে তুলে এনেছিল এখানে আমাদের বিয়ে হয়। তোর নানু আমাদের বলেছিল কোনোদিন যেন আমাদের সামনে আসবে, যদি আসিস তো মরা মুখ দেখবি। এরপর আর কোনোদিন বাপের বাড়ি যায়নি। তোমরা না যাও, আমি যাব আম্মু। এরপর নেহা আব্বুকে রাজি করিয়ে তার নানু বাড়ি প্রথম ও শেষবার বেড়াতে যায়। আর কোনোদিনও দেখাও হয়নি নানুর সাথে। আচ্ছা, আব্বু কি জানে না ওনারা এখানে? নেহা কথাটি বলতে বলতে নিলয়ের কাছে যায়। আমি কি আব্বুকে কল করতে পারি প্লিজ? নেহা কল দেয় ওর আব্বুর কাছে। নতুন একটি নাম্বার স্ক্রিনে দেখে আশরাফ সাহেব রিসিভ করেই বলে, হ্যালো হ্যালো, কি হলো? কে আপনি? কথা বলেন না কেন? নেহা কল কেটে দেয়। নেহার হুট করেই মনে পড়ে এইখানে আসার পেছনে তার আব্বুর হাত আছে। তিনিও আমাকে কিছু বলেনি। ছোট থেকে নেহাকে অনেক আদর করে আশরাফ সাহেব। বারান্দায় যেয়ে দাঁড়ায় নেহা, আকাশের দিকে তাকিয়ে বলে, এই আকাশ, তুমি কেন আমার থেকে আমার আম্মুকে নিয়ে গেলে? আব্বুও কাছে নাই, কেন করছো আমার সাথে এমন? আম্মু, তুমি দেখছো আজ নানুর সাথে কথা হয়েছে। নানু আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে, কিন্তু তুমি নেই। দেখো তোমার জন্য কত কষ্ট পাচ্ছে। কেন চলে গেলা? হে আল্লাহ, কেন আমার আম্মুকে নিয়ে গেলা তুমি? নেহা কথাগুলো বলে চলেছে শব্দ করে, চোখের পানি গড়িয়ে নিচে পড়ছে। নিলয় পাশে দাঁড়ায়, গায়ে কালো মোটা কোট। আজ রাতে মিশনের জন্য ও রেডি। যখন রেডি হচ্ছিল তখনই রুদ্রের ফোন আসে। নিলয় সবাইকে তৈরি হতে বলে। পাশে গিয়ে দেখে নেহা আকাশের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দিয়ে পানি পড়ছে। ওর চোখের পানি দেখে নিলয়ের ভেতরটা কেঁপে উঠল। জানে নিলয় ও কেন কান্না করছে, তাই ওকে কোলে তুলে রুমে নিয়ে আসলো নিলয়। নেহা চমকে ওঠে, তাকিয়ে দেখে নিলয় নেহাকে রুমের ভেতরে নিয়ে আসছে। কি হলো? আমাকে এইভাবে নিয়ে আসছেন কেন? চুপ করে বসে থাকো, আমি আসছি। কথাটি বলেই নিলয় চলে গেল। রুমের মধ্যে পাঠিয়ে দিল নানিকে। নেহা ওদেরকে দেখে খুশি হলেও নানি পাশে বসতেই নেহার নানির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। নেহার মাথায় হাত বুলিয়ে দেয় আর গল্প করতে থাকে। এদিকে নিলয় গাড়ি নিয়ে বের হয়। জনাশূন্য এক জায়গাতে গাড়ি নিয়ে আসে নিলয় দেখে আসলাম ও নিজাম এখানে এসেছে কোনো এক কাজে। নিলয়ের কাজ আরও সহজ হয়ে গেল। নিলয় ধূপ করে ওদের সামনে গাড়ি ব্রেক করে। আজ নিলয় একা। নিলয়কে দেখে ওরা চমকে ওঠে। নিলয় গাড়ি থেকে নামে, একটা সিগারেট জ্বালায়। নিলয়, তুই এখানে? এখানে কেন? তোদেরকে মারতে। নিলয়কে অবাক করে দিয়ে আসলাম ও নিজাম হেসে দেয়। পাগলামির হাসি দিয়ে নিজাম বলতে থাকে, হারামি কুত্তার বাচ্চা, আমাদের মারবি? তোর সাহস কত? সেই দিনের ছেলে আমাদের আসছে মারতে। তোকে তো এখানেই মেরে রেখে দেবো, বয়স। নিজামের কথা শুনে নিলয় কিছুটা বিচলিত হয়, আর সাথে সাথে হুড়মুড় করে অনেকগুলো ছেলে এসে নিলয়কে পিস্তল দিয়ে চারপাশে ঘিরে ধরে। 15 জন ছেলের হাতে পিস্তল দেখতে পায় নিলয়। সবাই নিলয়ের দিকে তাক করে আছে। নিজাম বলে, দেখ শালা, এত কিছুর মাঝে মুখ কেন? ভয়ের ছাপ নেই। এই, তুই কি দিয়ে তৈরি রে? তোর কি কোনো ভয় নেই? কথাটি বলেই নিলয়ের মুখে জোরে ঘুষি মারে নিজাম। আসলাম এসে হকি স্টিক দিয়ে সজোরে একটি বাড়ি দেয়। নিলয় এবার জোরে হাসে। সবাই ওর হাসির দিকে তাকায়। নিজাম এসে আবারও একটি ঘুষি মেরে বলে, শালা, এত কিছুর মাঝে তুই হাসছিস কেন?
আমরা জানতাম তোর লোক আমাদের পেছনে পড়েছে, তাই প্ল্যান করে তোকে এখানে নিয়ে এসেছে, যাতে তুই খবর পেয়ে সোজা এখানে আসিস। আর আমাদের প্ল্যানটা একদম ফ্রেশ ভাবে কাজে লাগলো। তোকে মেরে এখানে শেয়াল দিয়ে খাওয়াবো। আসিস কেন? ভাই মনে হয় পাগল হয়ে গেছে। চুপ, পাগল আমি না, তোরা হয়েছে, দেখবি। নিলয়ের কথা শুনে সবাই হাঁ হয়ে তাকিয়ে থাকে। কি বলবে তারা খুঁজে পাচ্ছে না। 15টা পিস্তলের সামনে দাঁড়িয়েও কেউ এইভাবে কথা বলে নিজামের জানা ছিল না। নিজাম ঘাবড়ে যায়। তখনই নিজাম বলে, শালাকে মেরে ফেল, সব কয়টা গুলি যেন বাইরে না যায়, সবগুলি ওর বডিতে জমা থাকে। ফায়ার। গুলির শব্দ শোনা যায়। নরম দেহ মাটিতে লুটিয়ে পড়ে। একটি উচ্চ হাসির শব্দ শোনা যায় ফায়ারিংয়ের গুলির শব্দ ভেদ করে। একটু পর সব নিস্তেজ হয়ে যায়। পরিবেশটা একদম শান্ত হয়। চারদিকে রক্তের লাল তাজা স্রোত বইতে থাকে। লাল রঙা রক্তের তাজা গন্ধ চারদিকে যেন দূষিত করে। তারপর উচ্চস্বরে হেসে ওঠে নিলয়। একটি সিগারেট জ্বালায় ও। নিকোটিনের সাদা ধোঁয়া রক্তের স্রোতের ন্যায় চারিদিকে ছড়িয়ে দিতে থাকে। কেবল পার্থক্য, রক্ত পতিত হচ্ছে নির্বিশালায় নিস্তিতে, আর ধোঁয়া আর ঘিনিয়ান হচ্ছে উচ্চতরে হাস্যশীতে। নিলয় মৃত বডিতে লাথি মারল কয়েকবার। তারপর গাড়ির সামনে যেয়ে বসে পায়ের ওপর পা তুলে দেয়। একে একে সবাই নিলয়কে ঘিরে দাঁড়ায়। তবে নিজামের লোক না, এরা সবাই নিলয়ের লোক। নিলয় আবারও একটি সিগারেট জ্বালায়। গুলির শব্দ হয়েছিল সত্যই, তবে নিলয় মরেনি। স্নাইপারের কড়া অভিমুক্তে সবাই আটকা পড়ে। নিলয়ের লোক নিজামদের চারপাশ ঘিরে ধরে দূরে বসায়। নিজামরা তারা কিছু বুঝতে পারেনি। যখনই নিজাম ফায়ার বলে তখনই সবাই নিজ নিজ টার্গেটের গুলি চালায়, আর নিজাম সহ বাকিরা সবাই সেখানে মরে পড়ে থাকে। নিলয় এবার হাসতে হাসতে বলে, সালা আমাকে মারবি? এমন কোনো মাস্তান হয়নি যে আমাকে মারবে। এমন কোনো পুলিশ নেই আমাকে ধরবে। তোদের বডি তো শেয়ালেই খাবে। ভাইয়া জলদি পুলিশ খোঁজে। ওয়েট, তোরা যা। রুদ্র, তুমি এখানেই থাকো, আমি দূরে থাকছি। ফোন বের করে পুলিশকে কল দাও। রুদ্র ফোন বের করে। তারপর পুলিশকে কল করে বলে, স্যার আমি রুদ্র বলছি, এখানে খুন হয়েছে। কিছু সময় পর পুলিশ আসে। রুদ্র সেখানে দাঁড়িয়ে থাকে। মাস্ক পরা নিলয়ের লোক আর সাধারণ নিলয় আর মাস্ক পরা নিলয়ের লোকের মধ্যে পার্থক্য অনেক। পুলিশ এসে জিজ্ঞাসা করে। রুদ্র বলে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই যে বাকি লোক পড়ে আছে, তারা এই দুজনকে পিস্তল দিয়ে গুলি করে। তারপর একটা বাইক এসে আবার এদেরকে মেরে দিয়ে চলে যায়। আমার মনে হয় স্যার, যারা বাইকে ছিল তারা এই দুজনেরই লোক হবে। তাদেরকে চিনি না আমি স্যার। আমি এখানে এসে আপনাদের ফোন দিই। কথাটি বলে রুদ্র চলে যায়। নিলয় দূরেই ছিল, আড়ালে। নিলয় হাসে, কারণ নিলয় জানে এই রকম কেস বেশি দূর যাবে না। কয়েকদিন ইনভেস্টিগেশন হবে, তারপর আশরাফ সাহেব সামলে নেবে। পুলিশরা চলে যায়। নিলয় আবারও সেখানে আসে। কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠতে যাবে, তখনই দূরে একটি গাছের আড়ালে কাকে যেন দেখতে পায় নিলয়। নিলয় ধীরে ধীরে সেদিকে যেতে থাকে, আর সেই অচেনা কেউ তো জোরে হাঁটতে থাকে। নিলয় বুঝতে পারে এটি একটি মেয়ে। দূর থেকেই সব দেখেছে। নিলয় পেছনে যায়, কিন্তু ঘন জঙ্গলের কারণে মেয়েটি হারিয়ে যায়। নিলয় কিছু সময় চিন্তা করে, তারপর চলে আসে গাড়ির কাছে। নিলয় সেখানে আসা শুরু থেকে আগন্তুক মেয়েটি ছিল। সে নিলয়ের সব কিছু রেকর্ড করেছে, কিন্তু কে হবে সেই মেয়েটি? নিলয় এসব ভাবতে ভাবতেই বাড়িতে আসে। সকালের ঘুম থেকে ওঠে নেহা। দেখে নিলয় ফ্লোরে ঘুমাচ্ছে, মুখে মারের চিহ্ন। যেন মনে হচ্ছে কেউ যেন খুব জোরে কয়েকবার ঘুষি মেরেছে নিলয়কে। নেহা তাকে ডাক দেয়, এই যে শুনছেন, এই যে মিস্টার। বলো, কি হয়েছে আপনার? কই? মুখে মারের দাগ। নিলয় চমকে ওঠে। রাতে ভয় পেয়ে নিলয় ডক্টরের কাছে যায়নি। মনে পড়ে যায় রাতের ঘটনা। নিলয় কিছু সময় ঘুমের ঘোরে এসব কথাই ভাবতে থাকে। কি হলো বলুন? না কিছু না, ওই আমরা সবাই মিলে কাল রাতে একটু মজা করছিলাম, তাই হয়তো লেগে গিয়েছে। নেহা বুঝতে পেরেছে নিলয় তাকে স্পষ্ট মিথ্যা বলছে, কিন্তু নিলয় তা এড়িয়ে যাচ্ছে দেখে নেহা আর কিচ্ছু বলে না। সকালে নাস্তা করে বাড়ি শুদ্ধ লোক নেহার মায়ের কবরের কাছে গেল। নেহা কিছু সময় মায়ের কবরের সামনে দাঁড়িয়ে থেকে খেয়াল করে নানা তেমন একটা কান্না না করলেও অনেক কষ্ট পাচ্ছে। আসলে পুরুষ মানুষ এমনই হয়, তাদের বুক ফেটে যায় কিন্তু মুখে কিছু প্রকাশ করতে পারে না। তবে নেহা আজ আর কান্না করেনি।
কিন্তু নানু কান্না করছে খুব। নানুর কান্না দেখে নেহার কান্না বন্ধ হয়ে যায়। একটা মায়ের কাছে তার সন্তান না থাকার কষ্টটা শুধু একজন মায়েরই বলতে পারবে। নিজের মেয়ের মৃত্যু হবে এটা উনি কখনোই ভাবে নাই। আসলে মানুষের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু কখন হবে কেউ বলতে পারবে না। বিকেলে নেহাকে বাসায় রেখে নিলয় আশরাফ সাহেবের অফিসে যায়। নিলয়কে দেখে আশরাফ সাহেব চমকে যায়, কারণ নিলয় যতটা শান্ত ও সাধারণভাবে তেমনি তাকে ঘাটালে ততটা সে যে ভয়ঙ্কর তা আজকে পত্রিকা পড়ে আশরাফ সাহেব বুঝতে পারলেন। নিলয়, আজ পত্রিকাতে কি লিখেছে দেখেছো? না, কি লিখেছে? লিখেছে আসলাম ও নিজামের মধ্যে অনেকদিন যাবৎ টাকা নিয়ে ঝামেলা থাকায় আসলাম ও নিজামের মধ্যে এক বিশাল ঝামেলা হয়। ঝামেলাটা হয় এই জায়গাতে, সেখানে নিজেরাই নিজেদের লোকেদের খুন করেছে। নিলয় হাসে, পত্রিকাটা হাতে নেয়। প্রথম আলোর প্রথম পেজেই কালো রাতের খুনের ঘটনা বর্ণনা করা। প্রতিবেদন করেছে শুভ নামের একটি ছেলে। নিলয় ওকে কল দেয়। হ্যালো নিলয় ভাইয়া, আপনার কথা মতো কাজ করলাম। গুড, সময় মতো পারিশ্রমিক পেয়ে যাবে। নিলয় ফোন কেটে দেয়। আপাতত খুনের বিষয়টা নিলয় চাপা দিয়েছে। নিলয় অফিস থেকে বের হয়। নিলয়ের মুখে মারের দাগ দেখে সবাই অনেক প্রশ্ন করে, কিন্তু নিলয় তা এড়িয়ে গেছে। নিলয় গাড়ির কাছে আসতেই চমকে যায়। নিলয়ের সিটে কিছু একটা দেখতে পেল ও হাতে